অরুণ গড়াইয়ের কেস, ইটস এ বিগ 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 স্ক্যাম। তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ডওভার করুন। এই সিবিআই, ইডি, এনআইএ এগুলোর উপরেই দাঁড়িয়ে আছে, ওনাদের আর কিছু করার বলা নেই, কারণ ওনারা শুধু মানুষের সঙ্গে নেই। ক্যালেন্ডার অনুযায়ী মাস 10 বাকি, কিন্তু রাজ্যে বিধানসভা ভোটের দামামা প্রায় বেজেই গেছে। কিন্তু তার আগে অন্যতম ইস্যু হয়ে উঠেছে ভুয়ো ভোটার। জানিয়ে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দরবার করলেন শুভেন্দু অধিকারী। ফের দাবি তুললেন সিবিআই তদন্তের। কখনো দুই কেন্দ্রে একই ব্যক্তির নাম, কখনো এ রাজ্যের ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকের নাম। গত কয়েক মাসে ভোটার তালিকায় সামনে এসেছে এমন একের পর এক গড়মিল, জানিয়ে উত্তাল হয়েছে রাজনীতি। সম্প্রতি এই ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সোমবার বিরোধী দলনেতা অবশ্য দাবি করলেন এর নেপথ্যে রয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। এই ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। আমরা প্রশ্ন করেছিলাম ইসিআই কার অর্গানাইজেশন। ইলেকশন কমিশনারের প্রতিনিধি বলেছেন ইউনিয়নের, মানে দেশের অর্গানাইজেশন। যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ গড়াই যে এফআইআর, এই এফআইআরে স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে, কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না? আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই 120টা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে, এরা ছোট ছোট টুলস, ছোট মেশিন এদেরকে ব্যবহার করা হয়েছে। এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা। তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ডওভার করুন। উনি বলছিলেন সাব জুডিস, আমি বলেছি সাব জুডিস নয়। অরুণ গড়াই কলকাতা হাইকোর্টে গেছে যে আমাকে দিয়ে করানো হয়েছে, সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেশন চাই। আসলে শুভেন্দু চাইছে যে, উনি চাইছেন, বিরোধী দলনেতা চাইছেন যে সুকান্ত মজুমদারের পরিবারকে সিবিআই জেরার মুখে ফেলতে। কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। মুখে বলছেন এক কথা, কিন্তু উনি তো জানেন যে সুকান্ত মজুমদারের স্ত্রী দুটো, সেই জন্য উনি সিবিআই তদন্ত করছেন। আর উনি চান সিবিআই সামান করে সুকান্ত আর সুকান্তর মিসেসকে ডেকে জিজ্ঞাসাবাদ করুন। প্রসঙ্গত ভুয়ো ভোটার ইস্যুতে রবিবার বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূলেরই বিধায়ক মন্টুরাম পাখিরা। তিনিও কাকদ্বীপ এসডিও অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারীকে কাঠগড়ায় তুলেছেন। কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডিও অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা, তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন, তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। তাদেরকেই প্রশাসন বার করুক, সেটা তাদের কাজ, কাজটা আমাদের নয়। অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার গল্প এখানে। আরে ওই ভোটার বলে দিয়েছে আমি 10,000 টাকা দিয়ে তৃণমূলকে ভোট দিয়েছি। সে সিবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত। মন্টুরাম পাখিরা রবিবার কাকদ্বীপ নিয়ে মুখ খুলেছিলেন। এবার সেই কাকদ্বীপেই সামনে এলো ভোটার তালিকায় কারচুপির এক চাঞ্চল্যকর কেস স্টাডি। কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দরামপুরের বাসিন্দা 32 বছরের সৈকত দাস। তিনি নামখানার পোস্ট অফিসের কর্মচারী। সৈকতের বাবার নাম ভোটার তালিকাতেই নেই, নিজের জন্মের শংসাপত্রও নেই। তা সত্ত্বেও ভোটার তালিকায় তার নাম উঠে গেছে বলে অভিযোগ। এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে কোনো উত্তরই দিতে পারেননি সৈকত দাস। এইটা বলুন, আপনি আগে ভোটার হয়েছেন না আপনার মা আগে ভোটার হয়েছেন? আমি আগে হয়েছিলাম। আপনি আগে ভোটার হলেন, অথচ আপনি বলছেন আপনি আপনার মায়ের সূত্রে ভোটার হয়েছেন। মায়ের সূত্রে না, আত্মীয় স্বজনের। সেই আত্মীয় স্বজন কে যাদের সূত্র ধরে আপনি ভোটার হলেন? জানি না। না, এটা তো আপনি জানেন নিশ্চয়ই, আপনি কিছু লুকোচ্ছেন। না আমি জানি না। না, কোন আত্মীয় স্বজন যাদের ধরে আপনি ভোটার হলেন এটা সে?
সৈকতের বাবা এখনো নিয়মিত বাংলাদেশে যাতায়াত করেন বলে স্থানীয়দের দাবি। সৈকতকে এ নিয়ে প্রশ্ন করা হলে আজব উত্তর দিয়েছেন তিনি। সত্যি কথা বলুন, আপনার বাবা কি ওখানকার স্কুলের টিচার, বাংলাদেশ স্কুলের টিচার? না, সেটা বলতে পারছি না। এইটা মিথ্যা কথা বলছেন। আপনি জানেন না আপনার বাবা টিচার কিনা? এটা হয় আমি জানবো না আমার বাবা কি করে? এই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলকে বিধতে দেরি করেনি বিজেপিও, পাল্টা খোঁচা দিয়েছে শাসক দলও। সেই রোহিঙ্গা মুসলমান বলেছে আপনাদের সামনে যে আমি 10,000 টাকা তৃণমূলকে দিয়ে ভোটার তালিকায় আমার নাম তুলেছি। ইতিমধ্যে আমরা খুশি, রানাঘাট চাকদাতে যে বাংলাদেশি লোকের ভুয়া এপিক কার্ডের কেস সামনে এসেছে, সেই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়ে নিয়েছে। যে মমতা ব্যানার্জি 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে পুরো সিস্টেমটাকে ধমক দিয়েছিলেন, 35,000 অভিযোগপত্র দিয়েছিলেন পরিযায়ী শ্রমিক এবং হিন্দু লোকেদের নাম বাদ দিতে। তার মধ্যে 28,000 লোক বলেছে আমরা বাংলাতেই নাম রাখবো, তাদের নাম কাটতে পারেনি। এই যে বিরোধী দলনেতা নির্বাচন কমিশনে গিয়ে বলছেন রোহিঙ্গা ঢুকেছে, এই ঢুকেছে, ওই ঢুকেছে, সব বুঝলাম, ঢুকলোটা কি করে এর জবাব তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে দিতে হবে। বিরোধী দলনেতার পরের বার যখন অমিত শাহর সঙ্গে দেখা করতে যাবেন হলদে ফুলের তোড়া নিয়ে, তখন একটা স্মারকলিপি দিয়ে প্রশ্নগুলো করে আসবেন যে আপনার বিএসএফ থাকার পর রোহিঙ্গা ঢুকছে কি করে। এই ঢোকাটা আটকানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, বর্ডার সিকিউরিটি ফোর্সের, স্বরাষ্ট্র দপ্তরের। আমার প্রথম প্রশ্ন থাকবে যে কেন শুধু উত্তরপ্রদেশ, হরিয়ানা কিংবা গুজরাট, সমস্ত শ্রেণীর, কেন তৃণমূল, ভাষা, রাজ্য, ধর্ম, ভিন রাষ্ট্র থেকে চলে আসা এই নির্বিশেষে সমস্ত ভুতুরে ভোটার নিয়ে তৃণমূল আপত্তি করছে না? 2রা মার্চ ইলেকশন কমিশন একটা প্রেস নোট বার করলো, তাতে তারা কিন্তু স্বীকার করে নিল যে হ্যাঁ এরকম হয়েছে, কিন্তু এরকম হওয়াটা উচিত নয়, এরকম থাকা উচিত নয়। একটা এপিক নাম্বারে একটাই ভোটার থাকতে পারে, অন্য কোনো ভোটার থাকতে পারে না। এক্ষেত্রে তারপর তরজা তো চলছে, চাপানুতর চলছে। আমরা আজকে দেখলাম যে 10 সদস্যের একটা প্রতিনিধি দল তৃণমূলের, তারা গিয়েছিল ইলেকশন কমিশনের কাছে। ইলেকশন কমিশন কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে সংখ্যা বলতে পারেনি যে পশ্চিমবাংলায় কত এরকম ভোটার রয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় প্রত্যেকটি জায়গায় শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে এবং তারা একেবারে ভোটার লিস্ট ধরে ধরে খুঁজে বার করবার চেষ্টা করছে এখানে কোথায় কোথায় কী ধরনের এই ধরনের ভুল ত্রুটিগুলো রয়েছে। তাতে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার 2 ব্লক নাম্বার 2 সেখানকার অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের, তার নাম হচ্ছে আলোক কুমার কুন্ডু, তার নাম হচ্ছে ভোটার লিস্ট থেকে গায়েব। তার মানেটা হচ্ছে এই যে বারবার করে আপনি একটু আগে বললেন সুমনদা যে অঞ্চল ধরে ধরে দেখানো হচ্ছে, তৃণমূল কংগ্রেস যে দেখাচ্ছে এরকম যে অন্যান্য রাজ্য থেকে এসে এখানে ভোটার লিস্টে বসে রয়েছে। এই যে আলফা কিন্তু আমি একটা দীর্ঘ তালিকা দেখাবো যে তৃণমূল কংগ্রেসের নেতারা তার বাড়ির তালিকাটাই ঠিক করেননি, তারা অন্যের বাড়ি গিয়ে কি ভুতুরে ভোটার ধরবে সেটাও দেখেছি সুমনদা, সেটাও দেখেছি। এবং এই যে মৃত ভোটার সেখানে নামটা রয়ে গিয়েছে, এটা প্রাথমিক দায়িত্ব তো সেই যে পরিবারের লোকটি মারা গেছে সে জানাবে এবং তারপর সেটা গিয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়ে পৌঁছবে, তারপর ভেরিফাই করার দায়িত্ব হচ্ছে রাজ্য প্রশাসনের। দেখাবো ডিটেইলসে দেখাবো। ক্ষেত্রে এটা হয় না, কিন্তু আমি বলছি যে আলফা নিউমেরিক যে নাম্বার, সেই নাম্বারে 3টে অক্ষর আর 7টা ডিজিট থাকে এবং এইটা কিন্তু কখনোই একটার সঙ্গে একটা আইডেন্টিক্যাল হওয়া সম্ভব নয়। আমাদের এখানে কিন্তু বারবার করে দলের বিভিন্ন স্তরের যারা নেতৃত্ব এবং তারা বিভিন্ন সময় প্রেস মিট করে দেখিয়েছেন, পরিষ্কার করে দেখিয়েছেন যে এই একই নাম্বারে দেখতে পাচ্ছি ছবি পর্যন্ত মানে এক, অথচ হরিয়ানার ভোটার, গুজরাটের ভোটার, উত্তরপ্রদেশের ভোটার, বিহারের ভোটার, ঝাড়খণ্ডের ভোটার তারা এখানে রয়েছে। ভোটার তালিকা হোক একেবারে বিশুদ্ধ, হ্যাঁ, যেখানে ভূত জিন কারোর থাকবে না, ভালো ওঝা ডেকে ভালো করে ঝেড়ে টেরে পুরো সাফ করা হোক, এটা আমরা চাই। কিন্তু দেখুন গত কয়েকদিন ধরে একটা ন্যারেটিভ চলছে, যেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি 3টে এপিক নাম্বার দেখিয়েছিলেন। আমি সেদিন ছিলাম, 3টে এপিক নাম্বার দেখিয়েছিলেন, একটি স্পেসিফিক নাম আমার মনে আছে, সবগুলো একই রকম। স্পেসিফিকটা কি, যে এই রাজ্যের শহীদুল মুর্শিদাবাদের ভোটার, তার এপিক নাম্বারের সঙ্গে হরিয়ানার সোনিয়া দেবীর এপিক নাম্বার সেম, কিন্তু তাদের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, অ্যাড্রেস সব আলাদা। হরিয়ানার ঠিকানা নিয়ে, হরিয়ানার নাম নিয়ে এখানকার ভোটার লিস্টে নিশ্চয়ই নাম ভোট দেওয়া যায় না। অর্ণবদা হাত তুলে রাখবে না তাড়াতাড়ি,
টেনিস এলবো হবে। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আমি আপনাদেরকে বলছি, দেখুন একজন এমএলএ কে দেখলাম হঠাৎ কদিন আগে বললেন যে মেরে হাড়গোড় ভেঙে দেবে হরিয়ানা থেকে ভোটার নিয়ে আসলে পরে। তারপরে কি দেখা গেল যে ভুতুরে ভোট, তার বাবা 2 বছর আগে মারা গেছেন, বর্তমানে তিনিও ভোটার। তো এই যে ভূতের ছানা যিনি এমএলএ আজকে, তিনি বলছেন যে ভূতেদের যারা হরিয়ানা থেকে ভোটার আসবে মেরে বার করে দেওয়া। আমি চাই বার করে দিন, কিন্তু বার করে দেওয়ার আগে জবাব দিয়ে যান যে লাভলি খাতুনকে আপনারা এখনো, আপনি যেটা বললেন কান ধরে দেশের বাইরে কেন পাঠানো হয়নি? বাকিদের তো হরিয়ানায় পাঠাবেন, গুজরাটে পাঠাবেন, লাভলি খাতুন তাকে তো কান ধরে দেশের বাইরে বাংলাদেশ বর্ডারে ছেড়ে দিয়ে আসা উচিত ছিল। এরকম আরো অনেকগুলো অভিযোগ এসছে। এর মধ্যে জালি রাখতে হয়, এর মধ্যে জাল কোনটা? আমি বলছি, আমি অর্ণবের সঙ্গে একমত। অর্ণব, হিন্দু মুসলমান ডিসক্রিপেন্সি তো অবশ্যই দূর করতে হবে, কিন্তু পাশাপাশি এই রাজ্য ভিন রাজ্য সেটাও তো এক ধরনের। এই অসঙ্গতিগুলো তুলে ধরলে তবেই তো ভোটার তালিকাটা ক্লিন হবে। হয়তো মনে আছে বিহার নির্বাচনের সময় সুশীল মোদী বলেছিলেন যে আমাদের জেতালে কি হবে, আমাদের এখান থেকে 50 লক্ষ চাকরি হচ্ছে পশ্চিমবাংলায় গিয়ে পাবেন, এই কথাটা বলেছিলেন এই আমাদের এখানে 21-এর ভোটের আগে। তখন তার একটু আগের বছর ওখানে ভোট হয়ে গিয়েছে। এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নটার মধ্যে দিয়ে আমি বলছি যে ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক সবচেয়ে বেশি কোথায়, কোন দুটো রাজ্যে? একটা হচ্ছে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ। যে কটা রাজ্য হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে পরিযায়ী শ্রমিক, সবগুলো বিজেপি শাসিত। আমি বলছি যে আবার মুদ্রার উল্টোটা দেখো অর্ণব, এই রাজ্য থেকে কতজন কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে যায়? নিশ্চিত যায়। 25 লাখ বাঙালি ছেলে মেয়ে কাজ করে। সেই সংখ্যাটা যদি তালিকাটা এখন ঘুরছে, এখন সেই তালিকাটা পাওয়া যাচ্ছে। পরিযায়ী শ্রমিক দিলে তো প্রচুর ঘুরছে, সেখানে কিন্তু পশ্চিমবাংলার স্থান একেবারে মুম্বাইতে আনফরচুনেটলি 3 জন না 4 জন মারা গেছেন আমাদের এই রাজ্যের বাসিন্দা। চন্দ্রবিন্দুর কথা এত হচ্ছে, চন্দ্রবিন্দুর গানে আছে যে আমাদের ছাদে কেউ বসে বসে কাঁদে। আসলে এই বিতর্কের মধ্যে কাঁদছে হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের পদ্ধতি। ভোটের ফলাফলের পরে সেফোলজিস্টরা বলছে এক একটা বিধানসভা কেন্দ্রের ডেমোগ্রাফি বদলে গেছে। কেন, কিভাবে হলো সেটা? না, কিন্তু তেলেঙ্গানা ভোটের ভুয়ো ভোটার নেই, বলুন তেলেঙ্গানা। আমি আসছি, রেড্ডি সাহেব তো বলেন সুমনদা সব প্রশ্নের উত্তর দেবো। মানে আমি বলছি জিতলে ভুয়ো ভোটারের সমস্যা নেই, হারলে ভুয়ো ভোটার। জেতা হারার তো কথা নয় এখানে, যে আমরা আপনারা হারিয়ে দিন না, আসল মানুষেরা ভোট দিক, আসল ভোটাররা ভোট দিক। 3 বছরে 33 লক্ষ ভোট বাড়লো মহারাষ্ট্রে, আর 4 মাসে বেড়ে গেল 43 লক্ষ ভোট। এটা কিভাবে হয়? এখানে আপনি যদি জেতা হারার কথা বলেন তাহলে আমি, দিল্লিতে 11 বছর কেজরিওয়াল শাসন করেছে, ভুতুরে ভোটের জোরে জিতেছিলেন। অপদার্থতা ইলেকশন কমিশনের। কেজরিওয়ালও যদি শাসন করে থাকেন, কেজরিওয়ালেরও উচিত ছিল ইলেকশন কমিশনকে পয়েন্ট আউট করা। তার আগে 15 বছর যে আপনার দল কংগ্রেস, এটা সর্বগ্রাসী একটি রাজনৈতিক শক্তি যারা ভারতবর্ষের রাজত্ব করছে। আর এই কিছু কিছু আঞ্চলিক শক্তি আছে যারা সঠিকভাবে সংগত করছে তাদের ভোট ব্যাংকটাকে তৈরি করার জন্য, আসল ভোটারদের বিরত রাখছে ভোট দেওয়ার থেকে। এটা তো মেনে নেওয়া যেতে পারে না। রাহুল গান্ধী সঠিকভাবে মহারাষ্ট্র নির্বাচনের আগে, নির্বাচনের পরে এবং আজকে লোকসভায় এবং বিগত কিছুদিন ধরে ক্রমাগত উনি এই প্রসঙ্গটা উত্থাপন করছেন যে জেনুইন ভোটারকে, আমরা হারতে রাজি আছি কিন্তু জেনুইন ভোটারের ভোটে আমরা জিততে রাজি আছি, জেনুইন ভোটারের জন্য। জেনুইন ভোটার যেন সেই ভোটটা দিতে পারে। কি প্রয়োজন ছিল এই প্যানেলটা চেঞ্জ করার, প্যানেলের স্ট্রাকচারটা চেঞ্জ করার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরিয়ে দিয়ে শুধু সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা থাকবে? কোরাম আপনারা তৈরি করে দেবেন, ভারতবর্ষের ডেমোক্রেসি স্ট্রাকচারটা নরেন্দ্র মোদী তৈরি করে দেবে এবং সেই সুযোগ নেবে কিছু দুর্বিনীত আঞ্চলিক দল। আমি সুমন বাবুর সঙ্গে এই অংশে একেবারে শেষ অংশে একমত, কিন্তু আমার বক্তব্য যে ভুয়ো ভোটারের সমস্যাটা নির্বাচনে হেরে যাওয়ার পর সামনে এলে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে তো জিজ্ঞাসা চিহ্ন থাকবেই। ভুতুড়ে ভোটার আমাদের রাজ্যের পক্ষে কি কারণে বিপদ আপনি বলেছেন প্রথম, চমৎকার, যে আসলে ভূতের বিপদটা নয়, বিপদটা হচ্ছে যে ভূতের ধর্ম নিয়ে। আর পোলারাইজেশনের রাজনীতি আমাদের এখানে, যে কম্পিটিটিভ পোলারাইজেশন যেটা চলছে, কার্যত সেটাই হচ্ছে যে আমাদের এই মহড়া চলছে ভোটের আগে আমাদের এই লিস্ট তৈরি করার থেকে। তা না হলে এই যে কথাটা আসছে না যে পূর্ব দিক থেকে আসছে মুসলমান ভূত আর পশ্চিম দিক থেকে আসছে ভারতের অবাঙালি ভূত, ফলে এই যদি ভূতের চরিত্র হয় এবং সেই ভোটার তাদের নিয়ে যদি বলা হয় যে ইলেকশন কমিশনের কাছে অভিযোগ, পাল্টা অভিযোগ, এটা তো আসলে যে বাংলা তার নিজের মেয়েকে চায়, যে ক্যাপশন ছিল, যে ক্যাচ লাইন,
এটা আসলে তারই একটা প্রস্তুতি যে আসলে রাজ্যে হচ্ছে যে সেই বাঙালি যারা আছে এবং অবাঙালি এই সেন্টিমেন্টটা তারা চেষ্টা করছে, ফলে এই পোলারাইজেশনের বিরুদ্ধে বামেরা, ফলে এই যুদ্ধে নেই। কিন্তু বামেরা সতর্কভাবে বলেছেন যে ইলেকশন কমিশনের করণীয় দায়িত্ব যেটা সেটা তাদের পালন করতে হবে, কারণ মানুষ নির্ভয়ে ভোট দেবেন, ভোট কেন্দ্র পর্যন্ত যাবেন, এবং শুধু সেটুকু নয়, একটা নির্ভুল লিস্ট দরকার, তার সাথে নির্ভয় ভোটের পরিবেশ। সেটা কেন্দ্রের নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচন কমিশন কার্যত উভয়ই ব্যর্থ হয়েছে বহু ক্ষেত্রে আমি দেখেছি। ভুয়ো ভোটার ইস্যুতে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য প্রশাসনের একাংশের ভূমিকা। আর সেই সূত্র ধরে এবার ২৬-এর বিধানসভা ভোটের আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে বেনজির দাবি তুললেন শুভেন্দু অধিকারী। আপনি যে কোনো স্টেট থেকে পুলিশ আধিকারিক নিয়ে এসে অফিসার ইনচার্জ, এসপি, ডিজিপির জায়গায় বসান। নাচতে না জানলে উঠোন বাঁকা। দুদিন বাদে বলবে রাষ্ট্রসংঘ থেকে শান্তি সেনা আনা হোক, টানবেন। লোকসভা থেকে বিধানসভা ভোট, বিধানসভা উপনির্বাচন, এমনকি এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর টহল দেখেছে রাজ্যবাসী। নিয়ম অনুযায়ী ভোটের আগে পুলিশ আধিকারিকদেরও বদলি করা হয়। এবার বছর ঘুরলেই আরও একটা বিধানসভা নির্বাচন। এই আবহে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে একেবারে ভিন রাজ্য থেকে এসপি ও ডিজিপিদের এনে ভোট করানোর দাবি তুললেন শুভেন্দু অধিকারী। আমরা এখন থেকে বলেছি যে আপনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এসওপি বদলে দেন। আপনি যে কোনো স্টেট থেকে পুলিশ আধিকারিক নিয়ে এসে অফিসার ইনচার্জ, এসপি, ডিজিপির জায়গায় বসান, নইলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে বসান। এখন থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চেঞ্জ করতে হবে। আমরা ফেভার চাই না, আমরা ফেয়ার ইলেকশন চাই। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সম্প্রতি মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত ৩ সদস্যের অনুসন্ধান কমিটি তাদের রিপোর্টে দাবি করে শামশেরগঞ্জের বেদমোনা গ্রামের বাসিন্দারা শুক্রবার বিকেল ৪টে ও শনিবার বিকেল ৪টের সময় ফোন করেছিল, কিন্তু পুলিশ ফোনই তোলেনি। এই প্রসঙ্গটিকে হাতিয়ার করেই এদিন আগামী বিধানসভা ভোটে পুলিশ কর্তাদেরই ভিন রাজ্য থেকে আনার দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। এই যে ওসিআইসিরা ফোন ধরল না, পার্টিকুলার ধুলিয়ান শামশেরগঞ্জ নয়, ওর উপরে সার্কেল ইন্সপেক্টর আছে, ওর উপরে এসডিপিও আছে, অ্যাডিশনাল এসপি আছে, এসপি আছে, ডিআইজি আছে, আইজি আছে, এডিজি আছে এবং সর্বোপরি ডিজিপি আছে। পুরো চেনটা পলিউটেড, পলিটিক্যালি বায়াসড, এবং তারা এই কাজ দিনের পর দিন করেছেন। এগুলো কুৎসা। এই নিয়ে এতগুলো ভোট হয়েছে। 21 সালে বিধানসভা নির্বাচন, আপকি বার 200 পার, 77, সেখান থেকে কমতে কমতে এখন বোধহয় 60। এবার লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, আপনারা যাই কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, আপনারা তো হারছেন। দুদিন বাদে বলবে মঙ্গলগঞ্জ থেকে আনা হোক, আনবেন। কি এসে গেল? তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থাকে, আপনারা মানুষের সঙ্গে নেই। এখন দেখার বিজেপির দাবির পর কি পদক্ষেপ করে নির্বাচন কমিশন। সব মিলিয়ে ভুয়ো ভোটার ইস্যুতে রাজনৈতিক তরজার পারদ ক্রমশ চড়ছে, আর তাতে অন্য মাত্রা যোগ করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতারি। ভুয়ো ভোটারের তালিকা মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা যদি সরিয়েও রাখি কিছুক্ষণের জন্য, এই তালিকার দায় তো রাজ্য প্রশাসনকেই দিনের শেষে নিতে হবে। প্রত্যেকটা স্টেপিং একদম পুরো গ্রাসরুট লেভেল থেকে যখন ফর্ম ফিল আপ হয় আর একদম ভোটার লিস্টের নাম ওঠা পর্যন্ত পুরো স্টেপিংটাই রাজ্য প্রশাসনের যারা আছে, পঞ্চায়েত লেভেল, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, বিভিন্ন গ্রামের সব জায়গাতে কিন্তু রাজ্য সরকারের যারা কর্মচারী তারাই কিন্তু তুলছেন, বা যারা যারা কন্ট্রাকচুয়াল যারা অ্যাপয়েন্টেড হচ্ছেন এই যে বিভিন্ন সময় ধরুন পঞ্চায়েতে বা আপনার কর্পোরেশনে বা মিউনিসিপ্যালিটি, তারাই কিন্তু নামগুলো তুলছেন, অ্যাপ্লিকেশন নিচ্ছেন। তারা খুব ভালো করে জানেন এলাকাটা সার্ভে করে কারা কি ভোটার কতজন মারা গেছে। আমি 2006 সালে প্রথম ভোট দিয়েছিলাম, এই 2006 সাল থেকে আর লাস্ট 2024 সাল পর্যন্ত ভোট দিয়েছি। প্রত্যেকবার দেখেছি প্রত্যেকটা বুথে, আমার নিজের বুথ এবং পাশের বুথগুলো যেগুলো, প্রত্যেক জায়গাতেই দেখা যায় যে বেশ কিছু মানুষ মারা গেছে, তাদের নাম বাদ যায়নি।
বেশ কিছু নতুন লোকের ভোটার অলরেডি ওই ভোটার লিস্টে ঢুকে গেছে। এটা কিন্তু আজকের প্রবলেম না, দীর্ঘ দিনের প্রবলেম এবং বছরের পর বছর ধরে হচ্ছে। এবং এই যে ঘটনাগুলো ঘটছে এর জন্য প্রত্যক্ষভাবে লোকাল লেভেলের পলিটিক্স কিন্তু ইনভলভ থাকছে। সব থেকে যেটা বড় প্রবলেম, দুটো প্রবলেম, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। এই যে আমরা দেখতে পাচ্ছিলাম যে বাইরের রাজ্য থেকে এ রাজ্যে ভোটার লিস্টে নাম ঢুকে যাচ্ছে বা এ রাজ্য থেকে অন্য রাজ্যে, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম লোকালের জন্য। কিন্তু যেটা সবথেকে বড় জিনিস, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, অন্য দেশের ভোটার যদি আজকে আমাদের দেশে ঢুকে যায়, দ্যাট ইজ আ থ্রেট ফর ন্যাশনাল সিকিউরিটি। এটা কিন্তু খুব কড়াভাবে দেখা উচিত। এবং এই রাজনৈতিক চক্করে এই জিনিসটা যদি আজকে নষ্ট হয়ে যায় বা ঠিকঠাকভাবে যদি সিরিয়ালে ভোটার লিস্টে নাম না ওঠে, তাহলে কিন্তু ইট ইজ আ টোটাল থ্রেট ফর ন্যাশনাল সিকিউরিটি। কারণ আগামী দিনে আমরা দেখব যে ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে অন্য দেশ থেকে বিভিন্ন সময় আমরা ইলিগাল ইমিগ্রেন্টস ঢুকছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন লোকাল লেভেলে পুলিশ প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে না। যিনি হয়তো ফরেনার, তিনি হয়তো আমাদের দেশের ভোটার, তার এগেনস্টে ফরেনার্স অ্যাক্টের আমরা মামলা দেখতে পাই না। আনসারুল্লাহ বাংলার একজন জঙ্গি, মুর্শিদাবাদের দুটো জায়গার ভোটার লিস্টে তার নাম। অ্যাবসলিউটলি, এগুলো তো অ্যাবসলিউটলি থ্রেট টু দ্য ন্যাশনাল সিকিউরিটি হয়ে যাচ্ছে। আগামী দিনে আমরা দেখতে পাবো হয়তো যে এখানে পুরো ডেমোগ্রাফিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে শুধু। আর এগুলো বেসিক্যালি হয় কিন্তু বর্ডারিং স্টেটস বা বর্ডারিং ডিস্ট্রিক্টসগুলোতে। একটা টাইমে যখন এই কাঁটাতারের বেড়া ছিল না, অনেক মানুষ এপার থেকে ওপারে একদম পয়সা দিয়ে চলে যাওয়ার মতন জায়গা ছিল। এখনও কিন্তু হচ্ছে, হ্যাঁ এখন অনেকটা রেস্ট্রিকশনটা বেড়েছে বিভিন্ন জায়গায়, যেখানে কাঁটাতারের বেড়া নেই বা যেখানে যেখানে সিকিউরিটি কম আছে হচ্ছে, কিন্তু সেটা অনেকটা রেস্ট্রিকশন আগের থেকে বেড়েছে। কিন্তু এই যে ভোটার সংখ্যা, এগুলোকে যদি চিহ্নিত না করা যায়, যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে বা রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে, ভোটার লিস্টে ভুল থাকবে, এই জায়গাটা যদি চিহ্নিত না করে এই ভোটারগুলোকে বাদ দিয়ে তাদের আইনি কার্যকলাপ তাদের বিরুদ্ধে না করা হয়, তাহলে কিন্তু ইট উইল বি আ থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি বলে আমি মনে করছি। আর একটা সমস্যাও আছে, কিছুদিন আগে আমি দক্ষিণ 24 পরগনায় দেখেছিলাম বেশ কিছু অঞ্চলে এবং পৌরসভায় একেবারে হয়তো 50-60টা ভোটারের নাম করে বলা হচ্ছিল, কারো বাড়ি একেবারে মানে মধ্য পিছে একেবারে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গের কোনোটা বাড়ি হচ্ছে মালদা, কারো বাড়ি কুচবিহার, এখানের সঙ্গে সব যার, এবং তারা কি করেছে অনলাইনে সেগুলো ঢুকেছে। এগুলো কার ভোটার? আজকে বিশ্বনাথবাবু যে কথাটা বলছে যে শুধু সরকারের দ্বারা, এই সরকারের দ্বারাই কৌশলে ঢুকানো হয়েছে। আপনি বলবেন না যে সরকার আজকে যারা বিজেপি তারা তো এভিকের সমস্যা তারাই জড়িত? শুধু তাই না, এই যে বাংলাদেশি তথাকথিত একটা ধর্মের কথা বলছেন, আজকে কি একটা ধর্মের প্রশ্ন? অনেক হিন্দু ভোটার আজকে দক্ষিণ 24 পরগনা আসছে যাদের বাড়ি উত্তরবঙ্গে, অথচ তাদের কোনো খোঁজ নেই। এই ভোটাররা কারা? এরা তো একটা ধর্মে, সেটা তো হিন্দু, আর উনি হচ্ছে মুসলমানের কথা একটা ধর্মের কথা বলেছেন। এইভাবে ধর্ম নিয়ে আপনি তৃণমূলের পরে দোষ দিচ্ছেন, বিজেপির পরে দোষ নেই। যেখানে যেখানে কিন্তু আপনি যে জেলাগুলোর কথা বললেন তাদের একাধিক জেলার তো জেলা শাসকরা প্রাইজ পেয়েছেন দারুণ কাজের জন্য। শুনুন একটা কথা সত্য, সাবোটেজ, এই যে যারা আজকে সরকারে আছে, না এটা কে সাবোটেজ করলো? উনি কি বলেছেন? সমস্ত জেলা শাসক পায়নি, এবং চারটে, কিন্তু তার ভেতরে আপনি যে জেলার কথা বললেন, হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন আজকে এই যে আপনি ধরেন স্কুলের যে ইয়ে আছে, অ্যাসোসিয়েশন আছে, কারা বেশি? এখনো সিপিএম বেশি। আজকে যদি কলেজ অ্যাসোসিয়েশন বলে, এখনো সিপিএম বেশি। আজকে যদি চাকরিতে বলেন, অনেক মানে নন তৃণমূল অনেকে আছে যারা সাবোটেজ করার চেষ্টা করে। মুখ্যমন্ত্রী সেইটাই বলতে চেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে ধরা যাবে কি করে? 14 বছরে ধরা গেল না, কত মোটামুটি একটা এস্টিমেট বলুন যে এই ছদ্ম সিপিএম কে কবে ধরা যাবে? শুনুন, এগুলো এরা সাবোটেজ করার চেষ্টা করে, সরকারে আছে সত্য, কিন্তু আপনি বলতে পারবেন সবাই তৃণমূল করে। পার্থদার কাছে যাব, ধন্যবাদ দেবনানন্দা, আমি আসবো। কিন্তু পার্থদা, আমি বলছি আপনারা এমনি বিধানসভা লোকসভা সব জায়গায় শূন্য, কিন্তু এখনো এত শক্তিশালী যে একটা সরকারের মধ্যে থেকে এত সাবোটেজ করে যাচ্ছেন। হ্যাঁ, ওই আপনার ভাষায় হচ্ছে শূন্যের ভূত এখনো দেখে চলেছে তৃণমূল কংগ্রেস। এবং বলছি যে সিপিএম সম্পর্কে এত ভয়। আমি একটা জিনিস বলছি, ইলেকশন কমিশন ছেড়ে দিন, চোখের সামনে আলোচনায় আছে স্কুল সার্ভিস কমিশন।
ওখানে যা নিয়োগ দুর্নীতি হয়েছে ওই কমিশনটাকে, ওটাও একটা স্বশাসিত সংস্থা, তাতে জেলে গেছেন যারা তৃণমূলের মন্ত্রী থেকে শুরু করে ইউনিভার্সিটির ভিসি, সংসদের চেয়ারম্যান, সব কটা। আমি বলছি যতগুলো মন্ত্রী জেলে গেছেন দুর্নীতি, এগুলোও কি স্যাবোটেজ ছিল? আপনি রেশন দুর্নীতি, আবাস দুর্নীতি, আপনারা অর্পিতা দেবীর ফ্ল্যাটে টাকা রাখেন না তো? দেখুন, এরপরে আরো বেশি কথা হলে আমার সন্দেহ হবে যে এই শোটা বন্ধ করার জন্য কেউ সাবোটাজ করছে না, তো আমি সেই রাস্তায় যাচ্ছি না। কিন্তু আমার অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আমি রবীন্দ্রনাথের কাছে একটা অন্য বিষয়ে যাব, সেটা হচ্ছে দেখুন এটা বিচিত্র প্রবণতা যে ভুতুড়ে ভোটারের বিতর্কের সব থেকে খারাপ দিকটা যেটা মনে হয় সেটা হচ্ছে ভোটের ফল বেরোনোর পর আগে ঠিক দেখবেন যারা হেরে যেত তারা বলতো ইভিএম এ কারচুপি হয়েছে অথবা ব্যালট বক্সে কারচুপি হয়েছে। দিল্লি বা মহারাষ্ট্রে এই ভুতুড়ে ভোটারের অভিযোগ আবার সামনে এলো। আমার প্রশ্ন যে সত্যি ভুতুড়ে ভোটার আছে তো বটেই, এ নিয়ে কোনো মানে বিতর্কের জায়গাই নেই, কিন্তু তাতে এই পরিমাণ জল কি মেশানো সম্ভব যে একটা গোটা রাজ্যের, মহারাষ্ট্র হতে পারে দিল্লি হতে পারে, ফলাফলটাই পাল্টে যেতে পারে? দেখুন, আমি 2007 সালে এবং 2010 সালে দুবারই অস্ট্রেলিয়ার ফেডারেল ইলেকশনের সময় সেখানে ছিলাম। বুথের মধ্যে ঢুকে গিয়ে ইলেকশন অফিসারকে জিজ্ঞাসা করেছিলাম যে রিগিং, ফলস ভোট, এগুলো তার কাছে না একদম কোনো ভিন গ্রহ থেকে আসা শব্দ, কিছুতেই উনি বুঝতে পারলেন না বিষয়গুলো কি। তারপর আমাকে বললেন আমি খুব ব্যস্ত আছি, আপনি পরে এসে একদিন আমার সঙ্গে ইন্টারভিউ নেবেন। অথচ আমরা সারা ভারতে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে দুটি প্রধান দল, তারা এই নিয়ে গত কদিন ধরে, গত এক মাস ধরে, বা আমি যদি বিজেপির 24 সাল থেকে শুরু করি তাহলে তারা বিবৃতি রেখে যাচ্ছেন যে কি পরিমাণ ভুয়ো ভোটার ঢুকে গেছে। আপনি প্রথমেই আমি বলি যে এই যে কথাগুলো বলা হচ্ছে না, যে দেবনানন্দা বললেন সেটা আগে বলি, অনলাইনে না ভোটার তোলা যায় না, অনলাইনে অ্যাপ্লাই করা যায়। ভোটার লিস্টে নাম তুলতে গেলে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হয়, অনলাইনে 43,000 44,000 লোক তুলে দেওয়া যায় না। আমি কতগুলো জিনিস বলি যে ভোটার লিস্ট নিয়ে বলছিলেন না যে সাবোটেজ করা হচ্ছে, এই ভোটার লিস্টটা তৈরি করে সাবোটেজ করতে পারে কারণ ডিএম তো আর বাম জামানার নেই, ডিএম তো সব মমতা জামানারই আছেন, তো সাবোটেজ করার প্রশ্ন সেখানে আসছে না। আর যদি কর্মীরা সাবোটেজ করে তাহলে সেই সাবোটেজটা করছে, আর আসতে শান্ত সেই সাবোটেজটা করছে দিয়ে পাচ্ছে না বলে। আমি বলি সরকারি কর্মচারীরা সবাই সাবোটেজ করছে, শুধু পুলিশ কেন সাবোটেজ করছে না? পুলিশ কেন দালালি করছে সেটা বলতে দিন। সেটাও তো বাংলা বলে, সেটাও পুলিশ আরে সাবোটেজ করছে। এই অনুষ্ঠান সাবোটেজ করতে দেব না। প্রথমে সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ, এরপর জাল নথি পরিচয়পত্র বানিয়ে দিনের পর দিন বহাল তবিয়তে বসবাস। দিকে দিকে ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, কখনো নদিয়া থেকে, কখনো মুর্শিদাবাদ থেকে, আবার কখনো দিল্লি। সোমবার নদিয়া থেকে 15 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছে 5 জন শিশুও। পুলিশ সূত্রে খবর, 1 বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তারা, এরপর চলে যায় গুজরাতে। সোমবার সকালে নদিয়ার ধানতলাতে ফিরে আসে, তখনই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে মুর্শিদাবাদের সীমান্ত পার করে বাংলাদেশে ফেরত যাওয়ার ঠিক আগে পুলিশের জালে ধরা পড়ল 8 বাংলাদেশি অনুপ্রবেশকারী। গ্রেপ্তার করা হয়েছে এ রাজ্যের এক মিডলম্যানকেও, যার বাড়ি রানীনগরের কাতলামারি এলাকায়। পুলিশ সূত্রে খবর, গুজরাট সহ একাধিক রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন ধৃত 8 বাংলাদেশি নাগরিক। 3 দিন আগে মুর্শিদাবাদের বহরমপুরে এসে গা ঢাকা দেন তাঁরা। শনিবার রাতে বহরমপুরের গোলাপবাগ মোড় থেকে ট্রেকারে চড়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। আগে থেকেই ঘটনাস্থলে ছিল পুলিশ, তখনই হাতে নাতে পাকড়াও করা হয় তাদের। এই বাংলাদেশ থেকে বেআইনিভাবে বহু নাগরিক এখানে আসছে এবং এখন বিশেষ করে আরো সতর্ক হওয়া দরকার, যখন জঙ্গি এই ধরনের কাজকর্ম বাংলাদেশের মাটিতে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, যেগুলোর অধিকাংশই ভারত বিরোধী। এই অবৈধ ইউনূস সরকার এবং তাদের যে তার সঙ্গে যারা আছে, তারা যে প্রক্রিয়ায় বাংলাদেশ একটি সরকার চালানোর চেষ্টা করছে, এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে অবৈধ প্রবেশ যারা করছে বাংলাদেশ থেকে তাদের গ্রেপ্তার করা উচিত।
রবিবারই দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে 9 জন বাংলাদেশিকে। বেআইনিভাবে ভারতে থাকার জন্য তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশের ফরেনার সেল। চাঞ্চল্যকর তথ্য হলো, ধৃত বাংলাদেশিরা কোচবিহার সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল। তাদের কাছ থেকে একটি স্মার্টফোন বাজেয়াপ্ত করা হয়েছে, যাতে নিষিদ্ধ ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপ ইনস্টল করা ছিল। ধৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দিল্লি পুলিশ। ভুয়ো ভোটার যদি ধরো, আমি যদি আজ যে প্রশ্ন উঠছে এখানে, তিনি বলেছেন ধর্ণা দেবেন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে, প্রয়োজন হলে ধর্ণা দেবেন। 26 দিনের অনশনের কথা মনে করিয়ে দিয়েছে। শনাক্তকরণ করা, ভুয়ো ভোটারদের বার করা, এবং এখানে নিয়ে আমি বুঝতে পারছি না এত বিজেপির এত সমস্যা কোথায়। যদি আমরা বারবার এই প্রশ্ন তুলে ফেলি, ধরো তৃণমূল কংগ্রেসেরই ভাই প্রচুর ভুয়ো ভোটার, ছাপ্পা ভোট হচ্ছে, ভুতুরে ভোটার ভর্তি, বারবার তুমিও বলেছো, আমিও এখানে আলোচনা করেছি বহুবার। তো সেটা যদি তৃণমূল নেতা নিজে জানেন আমার 4টে ছেলে, চতুর্থ ছেলে আরেকটা চলে এসেছে, আমি মানলাম, এখানে আলোচনা করেছি। আজকে দাঁড়িয়ে আমি খুব অবাক হচ্ছি, আশ্চর্য হচ্ছে সুমন, তাহলে আজকে কোন একটা অদৃশ্য জাদু বলে বিরোধীরা রে রে করে উঠলো যে কি এমন অন্যায় কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলেছে। যদি আমরা শনাক্তকরণ করি, যদি তৃণমূল কংগ্রেসের লোকের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বার করে, যদি মৃত ভোটার বা যারা এখানে নেই, প্রেজেন্ট ভোটার যারা নেই, তাদের শনাক্তকরণ করা হয়, তাতে অন্যায় কোথায়? তাতে কোনো অন্যায় নেই। এখানে বিজেপি মানছে না ভুয়ো ভোটার ছিল, তার মানে কোনোদিনই ভুয়ো ভোটার ছিল না এখানে, তাহলে তৃণমূল কংগ্রেস জোর করে চাপিয়ে দিয়েছে, নতুন কথা বলছে। আর যদি মানে, তাহলে দিল্লিতেও ছিল, দিল্লিতেও হয়েছে, হরিয়ানাতে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, হচ্ছে। আচ্ছা, আমাদের এই লোকসভায় যেটা 29টা আসন তৃণমূল পেল, এটা কি ভুয়ো ভোটার না আসল ভোটারে হলো? তোমাকে বলছি সেটাই, আমি তো আমার বলতে কোনো আপত্তি নেই যদি কোথাও দাঁড়িয়ে কোন রকম না, মানে সেটাতেও সন্দেহ আছে যে 29টা ভুয়ো ভোটারে হয়েছে। সোজাসুজির নাম বলেছে সংস্থাগুলো, ডাইরেক্ট, তো চ্যালেঞ্জ করছে, আমরা প্রমাণ করুক না। কিন্তু আমি বলছি তাহলে ভুয়ো ভোটার তো তৃণমূলকে আশীর্বাদ করেছে, নয়তো বিজেপি 18 থেকে 12 নেমে এসছে। তুমি যত ঘুরিয়ে বলো, ভূতগুলো সব তৃণমূলের দিকে। আমি কাউকে ছোট করছি না, মানুষকে ছোট করছি না, আমি যেটা বলার চেষ্টা করছি, যদি কোথাও দাঁড়িয়ে গাফিলতি থাকে, কোথাও দাঁড়িয়ে বিচ্যুতি থাকে, ধরো তুমি বলবে অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের হাতে, তোমরা সিলেক্ট করছো, আমি বলবো না এআরও থেকে তোমার রিটার্নিং অফিসার বাই ডিফল্ট হচ্ছে ডিএম, মানে ছোট থেকে বড় আমলা অবধি সব তো রাজ্য সরকার শেষ করি একটু বলতে হবে। কেন্দ্রীয় সরকার যে পদ্ধতি বললে, এ তো ছেড়ে দাও, তুমি রাজীব সাহেবের কথা বললে, আমাদের এক্স গভর্নর ছিল শক্তিকান্ত দাস, তাকে তো নিয়ম ভেঙে 2 নম্বর প্রিন্সিপাল সেক্রেটারি করা হয়েছে প্রধানমন্ত্রী, গভর্নর থেকে নিয়ে গিয়ে সোজা বসিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সচিব করে। তো স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি সচিব ছিলেন, তো আমরা বলতে পাশাপাশি রাজীবাসী নাও রাখছো। আমি তোমাকে শেষ করি বলতে, আমার কথাটা বলতে দাও একটু। না, রাখছো না, আমি আমাকে শেষ করতে দাও। আমি বলছি যে সেখানে দাঁড়িয়ে আমার এখানেই প্রশ্ন, এখানে আমার আপত্তি, তুমি যে পদ্ধতি বললে বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী এবং জুডিশিয়ারি যেখানে মানে প্রধান বিচারপতি, তাকে বাদ দিয়ে দেওয়া হলো এবং পুরো রাজ্যের কন্ট্রোল না হলো, নিরপেক্ষতা কোথায় থাকলো? দ্বিতীয় কথা মানে যে নিরপেক্ষতা তোমরা রাজীবাসী নাতে রেখেছিলে, আমি বলছি ধরো তোমার কথা মেনে নিলাম, চলো এবার আমার প্রশ্ন হচ্ছে, যদি ভুয়ো ভোটারকে শনাক্তকরণ করা হয়, তাহলে সমস্যা কোথায় বিজেপির? এত রে রে করে চিৎকার করা হচ্ছে। আমরা যেটা অভিযোগ করছি সেটা হচ্ছে জিনের, আর ও যেটা অভিযোগ করছে সেটা হচ্ছে ভূতের। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আপনি এটা আপনার ধারণা আরো ভাগ করে দিয়েছি। আমি আপনাকে একটা কথা বলি, দেখুন আমি আপনাকে সাম্প্রদায়িক বললেন তো, আমি এখন আপনাকে একটা নাম দেখাচ্ছি, শেফালি খাতুন, আমি ডিটেলসটা পড়ছি না, তার ভোট আছে কালিয়াগঞ্জ বিধানসভা। হ্যাঁ, আরেকজন সেই শেফালি খাতুন, বাবার নাম ঠিকানা সব এক, বয়স সব এক, তার ভোটার রয়েছে নাকাশিপাড়া। আচ্ছা, কদিন আগে আপনি দেখেছেন লাভলি খাতুন, আমি বলছি ওনাদের একজন পঞ্চায়েতের সদস্য বা প্রধান, আমি আপনাকে বলছি তাকে পুরসভা লাস্ট অব্দি জানিয়ে দিয়েছে যে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, একে তো অ্যারেস্ট করা উচিত, কারণ এ তো অনুপ্রবেশকারী, সে ভারতীয় নয় বলে তাকে আর পঞ্চায়েত রাখা যাবে না। এক মিনিট, আমি আপনাকে একটা কথা বলছি, শুনুন, ভুয়ো ভোটার ধরুন, আমাদের কোনো আপত্তি নেই, না কোনো আপত্তি নেই, ভালো করে শুনুন, ভুয়ো ভোটার ধরুন, কিন্তু ভুয়ো ভোটারের নাম করে বাংলাদেশের ভোটার হলে সে ভুয়ো নয়। আমি রাহুলের কাছে যাব, আমি বলছি আবার লড়াইটা কিন্তু প্রথম দুজনে ঠিক মনে করুন, গতকাল এই অনুষ্ঠানেও যেরকম হয়েছিল, ওই আলটিমেটলি ভূত আর জিনেরই লড়াই হচ্ছে। তার কারণ সজল বলছে যে বাংলাদেশি এবং রোহিঙ্গারা ভুয়ো ভোটার,
আর তৃণমূলের হয়ে যিনি বলছেন রাহুল, তিনি বলছেন যে কাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গুজরাট এবং হরিয়ানা থেকে হিন্দিভাষী ভোটার। আমি বলছি কোন দিকে যাবো? বলছে এই যে তার নাম কি, এরা খাতুন খাতুন নাম বললো, সোনিকা দেবী বলে হরিয়ানার একজন, একই এপিক কার্ড, এখানে দাঁড়িয়ে একই জায়গায় মালদা ওইখান থেকে চলে এসেছে। এরা কারা, কারা করছে, এরা কোথা থেকে আসছে, এই ভোটার ঢুকছে কোথা থেকে? দেখুন 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 ভূতেদেরও কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আইডেন্টিটি পলিটিক্সের মধ্যে জিন, ভূত, ব্রহ্মদৈত্যী, কবন্ধ সব চলে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় হরিয়ানার কিছু ভোটারের নাম তুলে দেখাচ্ছেন, তার নাম রামনগরে আছে। হতেই তো পারে হরিয়ানার কোনো মানুষ যদি পশ্চিমবাংলায় সেটেল করে যান, তাহলে সেখান থেকে তার নাম কাটা যাবে এবং পশ্চিমবাংলায় তার নাম উঠবে। এবার প্রশ্ন হচ্ছে, হরিয়ানার লিস্ট থেকে ডিলিটেড হওয়ার পরে তার নামটা এখানে উঠছে, নাকি ওখানেও নামটা আছে এখানেও আছে? এইটাকে দেখার দায়িত্ব তো পশ্চিমবাংলার সরকারের অফিসারের। যে কোনো জেলার ডিএম হচ্ছে ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এবং একেবারে পদ্ধতিতে এআরওর একদম এরা প্রত্যেকে পশ্চিমবঙ্গ সরকারের। তাহলে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অনেক জায়গায় মিষ্টি চলে গেছে। এবার মিষ্টির বিনিময়ে যদি তার অ্যাডমিনিস্ট্রেশন অন্যরকম করে, যদি উনি সরকারি চাকরি বিক্রি করতে পারেন, তো ওনার এআরওরা দু চারটে একটু মিষ্টি কেন, গুজিয়া বা বোঁদের মতো সস্তা মিষ্টি খেয়েও মোটামুটি নাম তুলে দেবে, তো অসুবিধা কিছু নেই। কোনো রাজ্যে যদি মিষ্টি খেয়ে কাজ করার কালচার শুরু হয়ে যায়, তাহলে সে কাজ সবাই করবে। আমি বলছি এইটা দেখার দায়িত্ব কিন্তু পশ্চিমবাংলা সরকারের অফিসারদের। এক, দ্বিতীয় কথা, সুমনদা, আমরা দীর্ঘদিন ধরে এই দাবিটা করে আসছি ইলেকশন কমিশনের কাছে, এটা পদ্ধতির জায়গা থেকে। মনে করো কোনো মানুষ মারা গেলেন, কেমন তার ডেথ সার্টিফিকেট কোথা থেকে ইস্যু হয়? হয় মিউনিসিপ্যালিটি থেকে, অথবা কর্পোরেশন থেকে, অথবা পঞ্চায়েত থেকে, তিনি যে এলাকার মানুষ সেই অনুযায়ী। এগুলো প্রতিটা সরকারি দপ্তর। তাহলে কোনো একজন মানুষ মারা যাওয়ার পরে তার ডেথ সার্টিফিকেট ইস্যু করছে যে সরকারি দপ্তর, সেই সরকারি দপ্তর সেই মুহূর্তে সেই নামটা কেন ইলেকশন কমিশনে পাঠিয়ে দেবে না লিস্ট থেকে ডিলিট করার জন্য? একদিকে যখন বহরমপুর থেকে দিল্লি দিকে দিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে, এরই মধ্যে কালীঘাট থেকে ধৃত বাংলাদেশের নাগরিক আজাদ শেখ সম্পর্কে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ফেলো টাকা, পাও ভারতীয় নাগরিকত্ব, রীতিমতো ট্যুর প্ল্যানের মতো প্যাকেজ। বাংলাদেশের ফরিদপুর থেকে একেবারে উত্তর 24 পরগনার নেজাট বাংলাদেশি আজাদ ভারতীয় সেজে দিব্যি থাকছিলেন এ রাজ্যে। পুলিশ সূত্রে খবর, মাত্র 15,000 টাকার বিনিময়ে ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন আজাদ শেখ। 2023-এর অক্টোবরে উত্তর 24 পরগনার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকেন তিনি। ভারতে ঢোকার পর মিডলম্যানের সঙ্গে যোগাযোগ করেন। এই মিডলম্যানই আজাদের পরিচয় করিয়ে দেয় নেজাটের বাসিন্দা জাফর আলী শেখের সঙ্গে। সূত্রের খবর, নেজাটের বাসিন্দা জাফর আলী শেখের বাড়িতে থাকতে শুরু করে আজাদ শেখ। জাফর আলী শেখ তাঁকে পরিচয় দেন নিজের দাদা হিসাবে, আর জাফর আলী শেখের মা বাবাকে নিজের মা বাবা বলে পরিচয় দেন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই ভাড়া করা পরিবার দেখিয়েই ভারতীয় নথি তৈরি করে নেন আজাদ। তৈরি হয়ে যায় আধার কার্ড, প্যান কার্ড, এমনকি কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডও। ড্রাইভিং লাইসেন্স তৈরি করে নেন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তারপর এ রাজ্যে গাড়ি চালাতে শুরু করেন। গত রবিবার পুলিশ অফিসারের গাড়িতে ধাক্কা না মারলে হয়তো কোনোদিনই সামনে আসতো না আজাদের আসল পরিচয়। আগে সিপিএম সরকার চাইতো অনুপ্রবেশ হোক, ওদের ভোটে আমরা জিতব, আর এখন তৃণমূল কংগ্রেস চাইছে অনুপ্রবেশ হোক, অনুপ্রবেশকারীদের ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। যে কারণে আজকে পশ্চিমবাংলার এই অবস্থা। এখানে বসেই তো আধার কার্ড তৈরি হচ্ছে। সরকার কি করছে? পুলিশ কি করছে? কিচ্ছু করার নেই, তার কারণ পুলিশের ওপর স্ট্যান্ডিং অর্ডার আছে। এদের কিচ্ছু করা যাবে না, কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। বিজেপি যদি পশ্চিমবঙ্গে তৃণমূলের দিকে অভিযোগ করে, তাহলে কদিন আগে যে আগরতলা স্টেশনে বাংলাদেশি ধরা পড়লো, রোহিঙ্গা ধরা পড়লো, তো বাংলাদেশ থেকে তো ত্রিপুরায় গেছিল, ত্রিপুরা থেকে ট্রেন ধরছিল, ট্রেন ধরে তারা একটা গ্রুপ যাচ্ছিল দিল্লি, আর একটা গ্রুপ আসছিল কলকাতা। আচ্ছা ভাবুন, ওইখানে অ্যারেস্ট হয়েছে বলে যদি অ্যারেস্ট না হয়ে এই কলকাতায় বা দিল্লিতে জনবহুল এলাকায় মিশে যেত, তারপরে সেটা গিয়ে রাজ্য সরকারের ঘাড়ে চাপতো। এইভাবে আরও কত ঢুকে গেছে সে তো আমরাও জানি না। পুলিশ সূত্রে খবর, 18ই মে ডিউটিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন নেতাজিনগর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সুসেন দাস। কালীঘাটে তাঁর গাড়িতে ধাক্কা মারে আরেকটি গাড়ি। গাড়িটি চালাচ্ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ শেখ। সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয় তাঁর লাইসেন্স। তদন্তে নেমে দেখা যায় জাল নথি দিয়ে বানানো হয়েছে ড্রাইভিং লাইসেন্স। তারপরই আজাদ ধরা পড়ে পুলিশের জালে।
ভুয়ো ভোটার তালিকা নিয়ে তোলপাড় চলছে রাজ্য জুড়ে। এর মধ্যেই রবিবার তৃণমূলের তরফে সার্কুলার জারি করে নেতাকর্মীদের সতর্ক করা হয়, স্বেচ্ছাসেবী সংগঠনের নামে কিছু কুচক্রী ভোটারদের বাড়ি যাচ্ছে, নাম, ফোন নাম্বার ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে, বিনিময়ে মশলা অন্যান্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করছে। এর নেপথ্যে বড় ষড়যন্ত্র রয়েছে। এরকম খবর পাওয়া মাত্র দলীয় নেতাকর্মীদের এফআইআর এর নির্দেশ দেওয়া হয়। এর 24 ঘন্টা পরই সমীক্ষা করতে এসে তথ্য হাতানোর অভিযোগে বাঁকুড়া থেকে গ্রেফতার করা হয় 5 জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আরতি মোদক, শিখা মাঝি, প্রবীর ঘোষ, হারাধন লোহার এবং সুদীপ মণ্ডল। সুদীপের বাড়ি পূর্ব বর্ধমানের বর্ষুল এলাকায়, প্রবীর এবং হারাধনের বাড়ি বাঁকুড়ার সোনামুখী থানার ভগবানপুর গ্রামে। ধৃত 2 মহিলার বাড়ি বাঁকুড়া শহরের বিবেকানন্দ পল্লীতে। কাজ এখনো স্টার্ট হয়নি, ওনার সাথে পারমিশন নেওয়ার জন্য গেছিলাম। কার কাছে? 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 15 নম্বর ওয়ার্ডে যিনি আছেন বাপি চক্রবর্তী নাকি, ওনার সাথে কথা বলতে গেছিলাম যে আপনার এলাকাতে কাজ করবো, একটু পারমিশন দিলে ভালো হয়। কিসের কাজ? ওপিনিয়ন করে, মানুষের জনমত সমীক্ষা যেটা বলা হয়। আপনারা কোথা থেকে এসেছিলেন? আমাদের এটা ডিফেন্স হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, রিসার্চ অর্গানাইজেশন। আমাদের বাড়ি হচ্ছে সোনামুখী। রবিবার অভিযুক্ত 5 জন নিজেদের সমীক্ষক পরিচয় দিয়ে বাঁকুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডে যায়। অভিযোগ, সমীক্ষার নাম করে স্থানীয়দের আধার কার্ড ও ভোটার কার্ড দেখতে চায়। আর এরপরই বিষয়টি বাঁকুড়া সদর থানায় জানান স্থানীয় তৃণমূলের ওয়ার্ড কমিটির সম্পাদক। আমাদের এলাকায় এসে সার্ভে করছিল, নানা রকম ভোটার কার্ড, আধার কার্ড তথ্য চাইছে। আমাদের যখন জিজ্ঞাসাবাদ করি, আমাদের এলাকা থেকে খবর দিয়ে, আমরা এমনিতে মানে সামাজিক কাজের সঙ্গে যুক্ত, যখন জিজ্ঞাসাবাদ করে ওর আগে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে, লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন, মানে কাউন্সিলর বা চেয়ারম্যান বা থানাতে কোনো পারমিশন আছে, তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারে। সম্প্রতি মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বহিরাগতরা এলাকায় ঢুকে তথ্য হাতাচ্ছে, পুলিশকে সতর্ক থাকার নির্দেশও দেন তিনি। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। এই আবহে বাঁকুড়া থেকে সমীক্ষকদের গ্রেফতারি নিয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা। তৃণমূলের এবং আইপ্যাকের আর ওর যে চাটুকার মনোজ পন্থের বাহিনী, এদের 1 ইঞ্চিও আমরা জায়গা দেব না। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে খবর রাখছি। এর আগে যারা ধরা পড়েছিল বিনপুরে যারা ধরা পড়েছিল, এই টিমটা, এরা আরএসএস করে, এই টিমটা আরএসএস করে, যে ধরা পড়েছিল আরএসএস করে, যে টিমটা গিয়ে বলেছিল আমরা কেন্দ্রীয় টিম থেকে এসেছি, কেন্দ্রীয় তদন্তকারী দল। তারপরে খোঁজ নিয়ে দেখা গেল এবং শেষ পর্যন্ত দেখা গেল তাদের মধ্যে এমন একজন রয়েছেন যিনি তাদের ওখানে সোশ্যাল মিডিয়ার কাজকর্ম করেন। বাঁকুড়ায় ধৃতদের 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা আদালত। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, ধৃতেরা নিজেদের সমীক্ষক বলে দাবি করে বাড়ি বাড়ি যাচ্ছিলেন, এলাকার মানুষদের কাছ থেকে আধার কার্ড ও ভোটার কার্ডের প্রতিলিপি ও তথ্য সংগ্রহ করছিলেন। অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। একদিকে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা নিয়ে যখন রাজ্য রাজনীতির সরগরম, তখন এ রাজ্য থেকে গ্রেপ্তার হওয়া পাক নাগরিককে নিয়ে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পাসপোর্ট কাণ্ডে তদন্তে আজ থেকে প্রায় 1.5 মাস আগে সামনে এসেছিল পাকিস্তান যোগ। বিরাটি থেকে গ্রেপ্তার করা হয়েছিল পাক নাগরিক আজাদ মল্লিককে। ইতিমধ্যেই তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা করেছে আইবি। আর এবার ইডি সূত্রে খবর, আজাদ মল্লিকের ফোন থেকে উদ্ধার হয়েছে পাকিস্তানের কাঁড়ি ফোন নম্বর। পাকিস্তানের অন্তত 200টি ফোন নম্বর তার মোবাইলে সেভ রয়েছে। শুধু তাই নয়, এই ফোন নম্বরগুলি সেভ করা হয়েছে ছদ্মনামে। কোনো নম্বর সেভ করা হয়েছে বাবাজি নামে, কোনোটা আবার সেভ করা হয়েছে কালী বাবা নামে। শুধু ছদ্মনামেই নয়, নিউমারিক ডিজিটেও আজাদের ফোনে সেভ করা হয়েছে পাকিস্তানের নম্বর। এর পাশাপাশি কোড ওয়ার্ডেও সেভ করা হয়েছিল নম্বর। কেন এই সমস্ত নাম্বার ছদ্মনামে সেভ করা হয়েছিল? কেনই বা এই সমস্ত নাম্বার কোড ওয়ার্ডে লেখা ছিল? একাধিক প্রশ্ন রয়েছে, যার উত্তর খোঁজার জন্য ইডি তদন্তকারী অফিসাররা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন।
ইতিমধ্যে এই সমস্ত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে তদন্তকারী সংস্থার তরফে। ইডি সূত্রে খবর, আজাদ মল্লিকের ফোন বাজেয়াপ্ত করার পর দেখা যায় সমস্ত তথ্য ডিলিট করে দেওয়া হয়েছে। পরে ধাপে ধাপে মুছে দেওয়া তথ্য উদ্ধার করা হয়। তখনই সামনে আসে এই সমস্ত চাঞ্চল্যকর সব তথ্য। এখানেই প্রশ্ন উঠছে, শুধুই কি জাল পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত আজাদ, নাকি কোনো স্লিপার সেলের সদস্য হিসেবেও কাজ করছিল? ইডি সূত্রে দাবি, এ রাজ্যে আজাদের দুটি ভোটার কার্ড রয়েছে, দুটি উত্তর 24 পরগনায়, একটি নৈহাটি আর একটি মধ্যমগ্রামের ঠিকানায়। মিলেছে জোড়া ড্রাইভিং লাইসেন্সও, তার মধ্যে একটি এ রাজ্যের আর একটি পাকিস্তানের করাচির ঠিকানায় 1997 সালে তৈরি করা। আজাদের মাধ্যমে কি আরও কোনো পাকিস্তানির হাতে পৌঁছে গেছে ভারতের পাসপোর্ট? সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ভেরিফিকেশনের পার্ট নিয়ে তো এত আলোচনা হলো, এবার পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টের পার্টে আর ডেলিভারি ডকুমেন্টস তৈরি করতে হয়। এই মুহূর্তে প্রযুক্তিগত কারণে সিস্টেম আপডেট করতে হয়, কিন্তু তারপর এই নিখুঁতভাবে এই জাল পাসপোর্টের সমস্ত নথি সিস্টেমে আপডেটেড হচ্ছে। এবং ভাবুন, যিনি অ্যাপ্লাই করছেন সেই ঠিকানায়, তার যে ঠিকানাটা দেওয়া হয়েছে সেখানে তার বাড়িই নেই, কিন্তু সেইখানে পাসপোর্ট পৌঁছে যাচ্ছে। তার কারণ পাসপোর্টটা সেখানে যাচ্ছে না, এই পাসপোর্ট চক্রের যারা ক্রিমিনাল, যারা মাথায় আছে, তাদের হাতে পৌঁছে যাচ্ছে এই পাসপোর্ট। অর্থাৎ একেবারে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট সরাসরি যুক্ত আছে, এতটাই যুক্ত আছে যে এখনও পর্যন্ত 2 জন গ্রেফতার হয়েছে, পোস্ট অফিসের একজন স্থায়ী কর্মী এবং বিশ্বনাথ দাস যে শ্রেণী নিয়ে এতক্ষণ বললেন একজন অস্থায়ী কর্মী, যাদের কোনো দায়বদ্ধতা নেই। অটল বিহারী বাজপেয়ীজি সেই বিখ্যাত কথাটা আজকে মনে পড়ছে যে সরকারে আয়েগি সরকারে যায়েগি, পার্টিয়া বনেগি পার্টিয়া বিগড়েগি, মগর ইয়ে দেশ চলনা চাইয়ে। তো সবার ওপর কি আমাদের দেশ, আজকে এই সিকিউরিটি থ্রেটগুলো হচ্ছে না, প্রসেস আছে সুমনদা, কোর্টে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। তোমার কিছু আগেও বলছিলাম, আমি ছোটোবেলা যখন ল স্টুডেন্ট ছিলাম, বাবার সাথে একটা কোর্টে গেছিলাম, নাম করেই বলছি, বনগা কোর্টে গেছিলাম। সেখানে একটা মামলা শুনতে শুনতে হট করে জজ সাহেব বললেন যে ম্যাজিস্ট্রেট সাহেব, 14 ফরেন্স একটা মামলা ছিল, যে উকিল বাবু এটা তো গরম আধার কার্ডটা, আধার না, এটা গরম ভোটার কার্ডটা, মানে ইমিডিয়েট তৈরি হয়েছে। প্রসেস আছে সুমনদা। কী প্রসেস দেখো, ক্লাস প্রথমে হচ্ছে কোনো লোক যখন ঢোকে, তুমি ফেকের কথা বলছো, আমি একটু ঠিকঠাক গ্রিন চ্যানেলে কথা বলবো, গ্রিন চ্যানেল থেকে আসে, লোকাল পঞ্চায়েত থেকে সার্টিফিকেট হয়ে যায় না এই লোকটা এখানেই থাকে, 2000-3000 টাকার বিনিময়ে। ক্লাস 8 বোর্ড ফের পরীক্ষা থাকে না তো, ক্লাস 8-এর সার্টিফিকেট লোকাল স্কুল থেকে জোগাড় হয়ে যায়, প্রত্যন্ত বর্ডার এলাকার স্কুলগুলো সুন্দরবন এলাকা থেকে হয়ে যায়। তারপর সব থেকে ইজিটা বের করা, সেটাকে বলে ড্রাইভিং লাইসেন্স তারপর বেরোয়। তারপর আধার কার্ড বলি, তারপর রেশন কার্ড, তারপর প্যান কার্ড বেরোয়, কাগজগুলো দিয়ে পাঠিয়ে দেয়, অনলাইন প্যান কার্ড চলে আসে, তারপর আসে আধার কার্ড, এবং সব শেষে, এটা একটু টাফ প্রসেস, ভোটার আইডি। সব শেষে হয় ভোটার আইডিটা, প্রত্যেকটা কাগজ একদম টিকমার্ক প্যাকেজ হয়, এরকম না যে একটা হবে, একটা পুরো প্যাকেজে ডিল চলে। 2024 সালে দিল্লিতে 42 জনের বেশি মানুষ এয়ারপোর্ট পুলিশ, সেখানকার এয়ারপোর্ট পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছিলেন এই ভুয়ো পাসপোর্টের থাকার কারণে। তার মধ্যে যেমন বাংলাদেশের সিটিজেনরা ছিলেন, তেমনি নেপালের লোক ছিলেন, মায়ানমারের লোকও ছিলেন। এবং সেই তদন্তে এটা উঠে এসছে যে এরা ঢুকেছেন, বাংলাদেশের সিটিজেনদের কথা বলছেন, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে নয়, মেঘালয় এবং ত্রিপুরা। অর্থাৎ এই প্রবলেমটা এখনো যারা ঢুকছে, ত্রিপুরা থেকেও ঢুকছে। এই যে যাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, শঙ্কর সরকার, তিনিও ত্রিপুরা থেকে ঢুকেছেন। ইস্যুটা তা নয়, ইস্যুটা হচ্ছে এখানে খুব সহজে নকলটা তৈরি হচ্ছে না, খুব সহজে প্যারামিটারটা আমরা কিভাবে সেট করছি। যদি এখানেই খুব সহজে হতো, 42 জন দিল্লিতে এয়ারপোর্টে ধরা পড়ছেন, আপনি এই নাম্বারটা অস্বীকার করতে পারেন না। 2 মাসে 250 জন, এখানে 250 জন, ওইখানে এটা 42 জন। আমি বলছি সুমনদা, ওখানে এয়ারপোর্টে ধরা পড়েছেন, এমন নয় যে পাসপোর্টের সংখ্যাটা 42, সংখ্যাটা অনেক বেশি। আর একটা জিনিস মনে করি, যদি অক্টোবর 2023 সালে কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিসের 4 জন অফিসিয়ালকে সিবিআই গ্রেপ্তার করে, সিবিআই গ্রেপ্তার করার পর সেই তদন্ত কিন্তু আর কোন দিকে এগিয়েছে বা আদৌ এগিয়েছে কিনা আমরা জানি না। আমার এখানে বক্তব্য, এইমাত্র বললে যে কলকাতার অফিস থেকে, অর্থাৎ কিন্তু আরপিও বা পাসপোর্ট এটার সঙ্গে সরাসরি রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। রাজ্য সরকার করছে বলছি না তো, আমি আসছি, আমি এই চক্রটাতে কেন্দ্রও আছে, রাজ্যও আছে, মানে এদের কর্মীরা যুক্ত আছেন। এই দুয়ারে বিভিন্ন সাথী আনার যে সরকারটা এনেছে, দুয়ারে সরকার করে, দুয়ারে ওই একই সাথে দুয়ারে জঙ্গিটাও এসছে। কিরকম ভাবে বিভিন্ন সাথী বন্ধু প্রকল্পগুলো যখন থেকে দেওয়া হয়, তার ভেরিফিকেশন প্রসেসটা অনুপ্রবেশের ঘটনাটা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। কেন আমি বলছি, যখনই মেঘালয় হবে, মেঘালয়ের ট্রাইবালরা কিন্তু একেবারেই অ্যালাউ করে না। আমি বলছি ট্রাইবাল সংস্কৃতি, ভাবনা এবং তাদের অস্তিত্বের প্রশ্নে রেজিস্ট যেভাবে করে, আমরা কিন্তু ভোটের রাজনীতির জন্য তাদেরকে বরঞ্চ জায়গা দিই।
আবার একইভাবে আপনার মনে থাকতে পারে ভারত সরকার চেয়েছিল চাকমাদের একটা অংশ অরুণাচল প্রদেশে রাখতে, অরুণাচল প্রদেশের নিশি কমিউনিটি একেবারে অ্যালাউ করেনি। আমি বলছি উত্তর পূর্ব ভারতবর্ষের যে কোনো রাজ্যে বাংলাদেশ থেকে ঢোকা খুব কঠিন, শুধু ট্রাইবাল আইডেন্টিটির জন্য তারা যে রেজিস্ট্যান্স করে, মানে তারা ভোট সব ভুলে গিয়ে তাদের নিজের অস্তিত্বের প্রশ্নে। না না, আমি বলছি পশ্চিমবাংলা সেটা হয় না, পশ্চিমবাংলা যেটা হয় শর্মা নিজে দিনাকে বললেন আসামে ডেমোগ্রাফি পাল্টে গেছে, আসাম তো নর্থ ইস্ট স্টেট ছিল, আসাম তো নর্থ ইস্ট স্টেট নয়, এখানে দিল্লি পুলিশ বলছে মেঘালয় নিয়ে দিচ্ছে, আপনি বলছেন এখানে করছে, ক্ষমতার মধ্যে থাকবো, ঠিক হন তাহলে দিল্লি পুলিশ ভুল না, আপনি কি করে দিচ্ছেন একটা অমিত শাহ ভুল, বাংলা যাই যা একসঙ্গে হতে পারে, আমি রাজত্ব করব, আমি শাসন করব এবং আমি এনজয় করব, আমি দেখলেই হলো, আমার পরবর্তী প্রজন্ম দেখা দরকার নেই, আমি দেখা দরকার নেই, আমি কেবলমাত্র আমি সেটাতে বলুন আমি আসবো, কিন্তু আমি দুজনকেই আমি একটা জায়গায় বলবো, সেটা হচ্ছে এটা ঠিক যে পশ্চিমবঙ্গে ডেফিনেটলি অনুপ্রবেশ হচ্ছে একটার পর একটা ঘটনা, কিন্তু উত্তর পূর্বের একাধিক রাজ্যে ত্রিপুরা বা আসামে কিন্তু অনুপ্রবেশ স্পষ্ট হচ্ছে এবং এই বাংলাদেশের প্রেক্ষিতেই হচ্ছে। আপনারা জানেন যে ভদ্রলোকের কথা বলছি, ৭৭ বছরের বৃদ্ধ বাবাকে নিয়ে, গোটা পরিবার নিয়ে, ভাইদের নিয়ে চলে এসছেন, তিনি কিন্তু সীমান্তটা পার হয়েছেন, টপকেছেন ত্রিপুরার অংশ থেকে। সুতরাং অনির্বাণও ঠিক, বিশ্বনাথ দাও ঠিক যে এই রাজ্যে এটা একটা প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে, এখানে টপকে আসা যায় এবং তারপরে ভুয়ো নথি তৈরি করা যায়, তারপরে পার্মানেন্টলি স্থায়ীভাবে এই রাজ্যে থেকে যাওয়া যায়। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বিরাটি থেকে পাকিস্তানের নাগরিক আজাদ মল্লিক গ্রেপ্তার হওয়ার পর তোলপাড় পড়ে গেছে রাজ্যে। সেই পাসপোর্ট জালিয়াতির তদন্তে এবার সামনে এলো ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি কারবারের হদিশ। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বাদল সাহানি নামে এক ব্যক্তিকে। অভিযোগ, জন্মের ভুয়ো শংসাপত্র ব্যবহার করে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন এই যুবক। 21 বছর বয়সী সেই বাদল সাহানি, সে বিএড এর প্রস্তুতি নিচ্ছে। তার যে নথি, বিশেষ করে বার্থ সার্টিফিকেট, সেটা দেখা যায় যে জাল, অথচ সেই বার্থ সার্টিফিকেটে সরকারি স্ট্যাম্প থেকে আরম্ভ করে পঞ্চায়েতের নাম, গোসাবার নির্দিষ্ট একটি পঞ্চায়েতের নাম, সেটাও লেখা রয়েছে। এরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন ডেকে পাঠানো হয়, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই নথিকে ভেরিফাই করতে গিয়ে এসসিওর আধিকারিকরা দেখতে পান যে এটা সম্পূর্ণ জাল, যে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা হচ্ছে। তারপরই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেশ কিছু নথি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের আপাতত ৩রা জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আমার আসামিকে কোনো বাড়ি থেকে গ্রেফতার করা হয়নি, ওনাকে অফিসে ডেকেছিলেন, বললে আপনার একটা ইনকোয়ারি আছে, আসুন আমি ইনকোয়ারি করব। তো ওখানে যখন আমার আসামি যায়, ওনাকে বসিয়ে নেয়, বলে না তোমার বিরুদ্ধে এই কেস হয়েছে, তুমি একটা ফেক ডকুমেন্ট দিয়ে পাসপোর্ট চেয়েছিলে। ধৃত বাদল সাহানি আদতে ইকবালপুরের বাসিন্দা হলেও তার যে বার্থ সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে সেটা দক্ষিণ ২৪ পরগনার গোসাবার। ভেরিফিকেশনের বিষয়টি যারা দেখে, সেই কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন সূত্রে খবর, গোসাবা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করা হলে জানা যায় জন্মের শংসাপত্র জাল। তাহলে এই জাল শংসাপত্র কোথা থেকে বানালেন ধৃত বাদল সাহানি? তদন্তে উঠে এসেছে একটি সাইবার ক্যাফের প্রসঙ্গ। আপনার ছেলে কি করে, মানে পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে। কোন কোন ক্লাসে পড়ে, না কলেজে পড়ে নাকি? গ্রাজুয়েশন করে নিয়েছে, এখন তৈরি করছিল চাকরি, বিএড করছে। হ্যাঁ। তো আপনার ছেলে পাসপোর্ট যে অ্যাপ্লাই করছিল, আপনাদের মূল বাড়ি কোথায়, মানে ইকবালপুরেই? হ্যাঁ, ওখানে আমি থাকি। আর কোন অ্যাড্রেসে পাসপোর্ট অ্যাপ্লাই করছিল? এই তো ইকবালপুরে দিয়ে পাসপোর্ট অ্যাপ্লাই করে, তো ওই সার্ভে ক্যাব এই বানিয়ে দিচ্ছে ওখানে। সাইবার ক্যাফে? হ্যাঁ, ওখান থেকে বানিয়েছে। সাইবার ক্যাফে থেকে কি বানিয়েছে? পুলিশ সূত্রে খবর, এরকম জাল বার্থ সার্টিফিকেট তৈরির একটি চক্রের কয়েকজনের হদিশ মিলেছে। অভিযুক্তরা ৫ থেকে ১০,০০০ টাকায় ভুয়ো বার্থ সার্টিফিকেট বানিয়ে দিতেন। স্ক্যানারে রয়েছেন গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের এক চুক্তিভিত্তিক কর্মী। বর্তমানে তিনি জেলে রয়েছেন। এই অবস্থায় জেলে গিয়ে স্ক্যানারে থাকা ওই ধৃতের সঙ্গে কথা বলতে পারে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। ভোটার কার্ড, পাসপোর্ট থেকে বার্থ সার্টিফিকেটে জালিয়াতির সুযোগ নিয়ে পাকাপাকিভাবে এদেশে ঢুকে পড়ছে বহু ভিনদেশি নাগরিক, যা রাষ্ট্রের সুরক্ষার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সেই সঙ্গে দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে একের পর এক সন্দেহভাজন পাক গুপ্তচরের গ্রেপ্তারিও। আর এবার তো একেবারে সর্ষের মধ্যেই ভূত। পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হলো এক সিআরপিএফ আধিকারিককে। দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব যার উপর, তার বিরুদ্ধেই উঠল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। প্রথমে জ্যোতি মালহোত্রা, এরপর একে একে নৌমান ইলাহি, আরমান, কলেজ ছাত্র দেবেন্দ্র সিং ধিংলো। ক্রমশ দীর্ঘ হচ্ছে সন্দেহভাজন পাক গুপ্তচরদের গ্রেপ্তারির তালিকা। এবার দিল্লি থেকে সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মতিরাম জাটকে গ্রেপ্তার করল এনআইএ।
এনআইএর দাবি 2023 সাল থেকে সিআরপিএফ এর এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল বলে তদন্তকারীদের সন্দেহ। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের এক গুপ্তচরের সঙ্গে পরিচয় হয় সিআরপিএফ এর এএসআই এর। অভিযোগ তারপরই পাকিস্তানের গোয়েন্দা আধিকারিককে সংবেদনশীল তথ্য পাঠাতে শুরু করেন মতিরাম। ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত তথ্য পাকিস্তান ইন্টেলিজেন্স অফিসার বা পিআইওকে দিয়েছিলেন তিনি। তথ্যের বিনিময়ে পাকিস্তান থেকে মোটা অঙ্কের টাকা মতিরামের কাছে আসত বলে অভিযোগ। সোমবার পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ আদালতে সিআরপিএফ এর জওয়ানকে পেশ করা হয়। তাকে 6 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেয় আদালত। ধৃত আধিকারিককে বরখাস্ত করেছে সিআরপিএফ। পেহেলগাঁও কাণ্ডের পর পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলি স্ক্যানারে এসেছে একাধিক সন্দেহভাজন। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে অন্তত 11 জন সন্দেহভাজনকে। গোটা দেশে গ্রেপ্তার হয়েছে 20 জন। আধা সেনার অন্দরেই বিশ্বাসঘাতক, দেশের শত্রু, ঘরশত্রু বিভীষণ। দিল্লি থেকে পাক গুপ্তচর সন্দেহে এনআইএর হাতে সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের গ্রেপ্তারি ঘিরে তোলপাড়ের আবহেই এবার সামনে এলো পাক গুপ্তচর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার এই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের রাস্তায় ঘুরছেন জ্যোতি আর তার সঙ্গে ঘুরছেন সশস্ত্র নিরাপত্তা রক্ষীরা। জ্যাকেটে লেখা নো ফিয়ার, হাতে AK-47 রাইফেল। জ্যোতি একাধিকবার পাকিস্তানে গেছিলেন, এই তথ্য তো আগেই সামনে এসেছে। এবার সামনে এলো একজন সাধারণ ভারতীয় ইউটিউবারের পাকিস্তানে পাওয়া ভিভিআইপি নিরাপত্তার ছবিটা। পাকিস্তানে ঘোরার সময় জ্যোতিকে ঘিরেছিল সশস্ত্র নিরাপত্তা রক্ষীরা, যাদের প্রত্যেকের হাতে ছিল অত্যাধুনিক AK-47 রাইফেল। ভিড় রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন জ্যোতি, তখন তার রাস্তা করে দিচ্ছিলেন AK-47 নিয়ে থাকা নিরাপত্তা রক্ষীরা। এই ভিডিও থেকেই স্পষ্ট পাক গুপ্তচর সংস্থা আইএসআই জ্যোতির জন্য কতটা আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছিল। লাল শাড়ি, হাতে মোবাইল নিয়ে পাকিস্তানের রাস্তায় ভিডিও শুট করতে দেখা যাচ্ছে জ্যোতি মালহোত্রাকে। জ্যোতির সঙ্গে 6 থেকে 7 জনকে দেখা যাচ্ছে। এরা প্রত্যেকেই পাকিস্তানের নিরাপত্তা রক্ষী, আর সকলের হাতেই রয়েছে AK-47 রাইফেল। নো ফিয়ার লেখা জ্যাকেট এবং হাতে AK-47 রাইফেল নিয়ে থাকা নিরাপত্তা রক্ষীর এই ভিডিওটি বানিয়েছেন একজন স্কটিশ ইউটিউবার। সাধারণ একজন ইউটিউবারের জন্য কেন এত নিরাপত্তার আয়োজন, এ নিয়ে বিস্ময় প্রকাশ করতে দেখা যাচ্ছে এই স্কটিশ ইউটিউবারকে। I don't know what the need for all the guns are. Let me show you this. It's obscene. There's gunmen across the road. I think there's more than 6 gunmen. Very, very strange. ভিডিওয়ে স্কটিশ ইউটিউবারের সঙ্গে কোনো নিরাপত্তা রক্ষী নেই, কিন্তু জ্যোতির সঙ্গে আছে। এখানেই স্পষ্ট যে জ্যোতিকে আলাদা করে ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হয়েছিল পাকিস্তানে। আইএসআই যে জ্যোতির পাকিস্তানে থাকা ঘোরার ব্যবস্থা করেছিল, এই সন্দেহ আগেই দানা বেঁধেছিল। তার মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় জানা যায় যে অন্তত 4 জন পাকচরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির, কিন্তু একজন ইউটিউবারকে এত নিরাপত্তা দেওয়ার কারণ কি? এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তানের অ্যাসেটে পরিণত হয়েছিলেন জ্যোতি? ওকে বলা হতো তুমি এই জিনিস আমাদেরকে শেয়ার করবে, আমরা তার এগেনস্টে তোমাকে হাই ভ্যালু দেবো, এবং সেটা ওর লাইফস্টাইল দেখে বোঝা গিয়েছিল। সেটা থেকেই বোঝা যাচ্ছে যে ও কতটা ইম্পর্ট্যান্ট, যে ওর দেশে যাতে ওকে কেউ না, মানে পাকিস্তানে ওকে যাতে কেউ হার্ম না পৌঁছাতে পারে, সেই জন্য 4-6টা ইয়ের সাথে ঘুরছে। কোন আরেকজন ব্লগার যিনি পাকিস্তানে গিয়েছিলেন, তাকে ওকে মার্কেট প্লেসেও দেখেছে, তার সাথে ওখানে 4-5 জন ঘিরে তাকে ধরছে এবং সে ভিডিও শ্যুট করে যাচ্ছে। সো দ্যাট ইম্পর্টেন্স পাকিস্তান দেবেই যতদিন মানে সে ধরা না পড়ছে। একাধিকবার কলকাতায় এসেছেন জ্যোতি মালহোত্রা। নদিয়ার গেদে সীমান্ত থেকে শুরু করে শিয়ালদা, হাওড়া, দমদমের মতো ব্যস্ত স্টেশনের একাধিক ছবি রয়েছে তাঁর ব্লগে। এই পরিস্থিতিতে অনুমতি ছাড়া রেল স্টেশন, ট্রেন বা রেলের কোনো সম্পত্তির ভিডিও করা যাবে না বলে রেল মন্ত্রকের তরফে ফের জোনগুলোকে নির্দেশিকা দিয়ে জানানো হলো। এখন সারা দেশে সিকিউরিটি অ্যালার্ট জারি আছে। উদ্ভূত পরিস্থিতিতে আরপিএফ সর্বদা স্টেশন পরিসরে বা রেলওয়ে, রেল লাইন, রেল ব্রিজ ইত্যাদি স্থানে নজর রাখছে, যাতে কেউ কোনো রকম ফটো বা ভিডিও না তুলতে পারেন। এই কারণ এই ফটো বা ভিডিওগুলি অত্যন্ত ভালনারেবল হয়ে উঠতে পারে, কারণ রেলওয়ে নেটওয়ার্ক আমাদের দেশের লজিস্টিক সিস্টেমের একটা পার্ট। সেই লজিস্টিক সিস্টেম যাতে বজায় থাকে, সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। এই বিষয়ে আরপিএফকে উপযুক্ত পদক্ষেপ নিতে বলা হয়েছে। জ্যোতির আসল পরিচয় কেন্দ্রীয় গোয়েন্দারা যখন সামনে আনলেন, এ রাজ্যে আমাদের আশঙ্কিত হওয়ার কতটা কারণ আছে? সুমন,
আমি আমার ব্যক্তিগত মতামত বলবো, কারণ আমি এইগুলো কাছ থেকে দেখেছি আমার জীবন। আপনারা এতক্ষণ ধরে লক্ষণ রেখার কথা বলছিলেন, আমাদের লক্ষণ রেখাটা হয় চাকরিতে লাইন অফ কন্ট্রোল আর বর্ডার, এবং আমাদের উদ্দেশ্য থাকে ওই দিকে কি আছে জানবার, এবং সেই খবরটা নেওয়ার জন্য আমরা কিন্তু অনেক কিছু ত্যাগ করতে পারি, একটু খবর পেলে অনেক সুবিধা হয়। এই জ্যোতি মালহোত্রার কথা বলতে বলতে কিছু কথা বলবো। আমার ব্যক্তিগত মতামত, এই জ্যোতি মালহোত্রা আনারি এবং ফেসে গেছেন। আচ্ছা, কেন বলছি? আমাদের ভারতবর্ষের একদম প্রথম 10 জন যারা ক্ষমতার পদে আছে তার মধ্যে অন্তত 3 জনের নামে অ্যালিগেশন আছে গুপ্তচর বৃত্তির। আমি নাম নিতে পারবো না, তাহলে জেলে চলে যাব। একজন চীন, একজন রাশিয়া, আর একজন ইরান। ঘটনা হচ্ছে যেটা, সত্যি সত্যি স্পাই কি স্পাই নয় ডিটেক্ট করবে কে? সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। ভরসা কি আছে তাদের ওপর আমাদের? আর গত মাসের 22 তারিখ, আজকে 19 তারিখ, কিন্তু পেহেলগামে কজন এসছিল, কারা খুন করেছে, না তাদের গ্রেপ্তার হয়েছে, না ট্রেস করতে পেরেছে, কিছুই পারিনি। সুতরাং ব্যাপারটা খুব এক মিনিট, আমি কোনো সমালোচনা করছি না। দেবু এটা ঝগড়া করিস না এটা নিয়ে, তার কারণ আমি এটা কোনো আর্গুমেন্টে যাচ্ছি না, যেটা সত্যি ঘটনা দেখতে পাচ্ছি। ফলে এটা যদি সত্যিই যদি স্পাই হয়, কঠোরতম ব্যবস্থা হওয়া উচিত। সুতরাং সেটা তো আমি আপনি তদন্ত করতে পারবো না। না না, তদন্ত যারা করার তারাই করছেন। আমি সজলকে বলবো যে পুরো 2023 থেকে 25-এর মধ্যে 3 বার যদি কোনো ট্রাভেল ব্লগার শুধু পাকিস্তান যান, আমি কিন্তু আগে অপারেশন সিঁদুরের বা পাহেলগাঁও ঘটনা আগেই তার স্ক্যানারে আসা উচিত ছিল। না দেখুন, স্ক্যানারে আসা যেমন উচিত ছিল, আপনি এটা বলছেন, আবার পাশাপাশি এই কৃতিত্ব নিতে পারো যে হরিয়ানা পুলিশ যে টিপ অফে করেছে সেটা সম্পূর্ণভাবে কেন্দ্রের দেয়া, এবং এই দানিশের সঙ্গে কতবার তার ফল সেটা ইন্টারসেপ্ট করা হয়েছে। আমি প্রথম কথা বলি, উনি এটার সঙ্গেও এজেন্সির দুর্বলতা, এজেন্সির ব্যর্থতা, আমার সময় কেটে দেবে। প্রশ্ন হচ্ছে যেটা, উনি এজেন্সিকে ছোট করছেন যে সেই 4 জনকে খুঁজে পেল না, এখনো মুখ্যমন্ত্রী 4 জনকে খুঁজে পেলেন না, আর উনি যেটা মন্ত্রিসভার ভেতরে তুমি এটা বললে আমি ভাবছিলাম এক্ষুনি তুমি বলবে যে খাগড়াগড়ে বিস্ফোরণের কথা আগে থেকে না জানতে পারা রাজ্যের এজেন্সির দুর্বলতা। কত দূরে যাবো না, উনি অতীতে যেতে বারণ করেছেন। আমি বলছি শুনুন, এই ট্রাভেল ব্লগারের থেকে অনেক বেশি বিপজ্জনক লোকের আমার পশ্চিমবঙ্গে আছে। বাংলাদেশের উগ্রপন্থীরা তাদের নাম করে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে একটা নতুন রাষ্ট্র করার উপদেশ দেন, তিনি নীরব থাকেন। পাকিস্তানের পার্লামেন্টে যাকে নিয়ে আলোচনা হয়, বিভিন্ন প্রেস কনফারেন্সে ব্যুরোক্র্যাটরা বলে আমাদের সহানুভূতিশীল অমুক অমুক মানুষ ওখানে আছেন, তিনি নিজেও আবার একটা প্রতিবাদ করেননি। তিনি নিজেও আবার বলেন, ওই যখন আমাদের একজন বিএসএফ জওয়ানকে ওরা করেছিল, অপহরণ করেছিল, তখন তিনি বলেন যে আমি আমার নিজস্ব সোর্স ব্যবহার করছি। আমি বলছি ঠিক বলেছেন যে আমাদের, কিন্তু আমি লক্ষ্য করি যে সেই মানুষটার সঙ্গেই দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একান্ত বৈঠক করে তথ্য শেয়ার করেন, এটাও বলতে হবে। আমি বলছি কি তথ্যকে কাকে দিয়েছে এটা আপনিও জানেন না, আমিও জানি না। আমি বলছি, আমি বরঞ্চ বলছি যে এখানেও হয়তো আবার তৃণমূল বিজেপিতে চলে আসবে, তার আগে দ্রুত আমার কথা হলো, আমার পরিচিত একজন বামপন্থী কর্মী আছে, ছাত্রী, সে পুলিশ এই শিক্ষক আন্দোলনে অংশগ্রহণ করার জন্য পুলিশ এমন একটা মামলা দিয়েছিল যে সে আজ পর্যন্ত পাসপোর্ট পাচ্ছে না, তার পাসপোর্টের সঙ্গে চাকরিটা জড়িত, অথচ এ 3 বার পাকিস্তানে যাচ্ছে। আমি বলছি পাকিস্তানে যাওয়ার পর এতবার গেল, কিন্তু পেহেলগাম ঘটনার পর এটা প্রকাশ্যে এলো। আমি খালি সজলদের বলবো যে দেশের ভেতর সেকুলাররাই শুধুমাত্র একমাত্র বিপদ নয়, আরও এরকম অনেক বিপদ লুকিয়ে রয়েছে। 1 বছর এদেরকে আইডেন্টিফাই করতে লাগলো, এটা কিন্তু অত্যন্ত চিন্তার ব্যাপার। ইউটিউবার আমরা দেখলাম এইসব যুদ্ধের আবহে করা হচ্ছে, কিন্তু এইরকম 1 বছর ধরে এই কাজ করছে, তার ব্লগ মানে সেটাই, সেই ইউটিউবারকে আইডেন্টিফাই করা গেল না। লাস্ট কথা, আমার শেষ কথা হলো যে পশ্চিমবাংলা কি সবার জন্যই মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে? এটা একটা বড় চিন্তার ব্যাপার। এসপিওনাজ বলে ইংরেজিতে একটা শব্দ আছে, এবং আরেকটা শব্দ পরবর্তীকালে তৈরি হয়েছে, সেটাকে বলা হয় সেক্সপিওনাজ।
অর্থাৎ এসপিওনাজ মানে কোনো একটা দেশের মধ্যে ঢুকে আরেক দেশের নাগরিক যখন সেই দেশটাকে স্পাইং করে বিপদে ফেলতে পারে অথবা ইমপ্লোড করাতে পারে, সেটাকে বলে এসপিওনাজ। এইখানে যুক্ত হয় রোম্যান্টিসিজম অর ফিজিক্যাল ফ্যান্টাসিস। এরা, আমি যেটা বাড়ি থেকে বেরোনোর আগেও বললাম, দেখুন আমাদের মনোরোগ বিশেষজ্ঞদের কাছে আমরা তো মনের ভেতরে ঢুকে দেখতে পারি না, আমরা যেটা বুঝতে পারি যে এই মানুষটা কি কাজ করছে সেই কাজের মাধ্যম থেকে আমরা ব্যাকট্র্যাক করতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে আমি এইটুকুনি বলতে পারবো যে এই মেয়েটা ছোটবেলা থেকে কীরকম ছিল এবং উইথ 80 to 90% সার্টেনটি আমাদের এটা বলা সম্ভব। আমাদের হিউম্যান ব্রেইন যেটা আছে সেটা করে কি, রিস্ক ভার্সেস বেনিফিটটাকে অ্যাসেস করতে থাকে সব সময়। কিন্তু কিছু এইরকম লোকের ব্রেন আছে যেখানে দেখা যায় তাদের কাছে রিস্কটাও বেনিফিট, অর্থাৎ এই যে রিস্ক টেকিং বিহেভিয়ার তার ব্রেন প্রসেস করছে কিন্তু এটা একটা বেনিফিট হিসেবে, এবং এইখানেই আসে নানা রকম জিনিস উইচ ইনক্লুডস সেক্সপিওনাজ। দেখো এই মহিলা এর কিন্তু এর টার্গেট হচ্ছে ওয়েলথ, উইজডম অ্যান্ড ওয়ার্ক, এবং অ্যাট এনি এক্সটেন্ট, এবং তার জন্য মরাল টার্পিচুড বলো এবং রিস্ক বলো কোনো কিছুকে পরোয়া করবে না। দেখো তুমি আইএসআইয়ের মতো যে ইন্টেলিজেন্স এজেন্সি যারা মানে সবসময় ওত পেতে আছে ভারত, তার জন্য মানে শি ক্যান সোল্ড আউট দ্য মাদারল্যান্ড, ওর পরোয়া করে না, ওর বাবা পর্যন্ত খোঁজ রাখে না, ও কিন্তু খুব সাধারণ ঘরে। কিন্তু আমি যদি প্রশ্নটা আপনাদের দিক থেকে নিয়ে যাই, যে একজন ট্রাভেল ব্লগার তিনি সমস্ত জায়গায় এবং তার হিস্ট্রি মুহূর্তের মধ্যে যে কোনো সিকিউরিটি পার্সোনালকে দেখিয়ে দিচ্ছেন যে আমি 2000 ট্রাভেল ব্লগিং করেছি, তো যার ফলে তার যে কোনো জায়গায় অ্যাক্সেসটা অনেক মানে কত মানে এ তো বাছার উপায়টা ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। সেন্ট্রালাইভি যেটা করেছে ট্র্যাকিং করতে অনেক টাইম নিয়ে নিয়েছে, কারণ 22শে এপ্রিলের পর থেকে এরা হঠাৎ জেগে উঠেছে, এই কারণে চরম ব্যর্থতা। এই কারণে বলছি, তুমি দেখো গত 2 বছর ধরে অলমোস্ট নিয়ারলি 2 বছর যে সমস্ত বাড়িগুলো আমাদের কাশ্মীরের মধ্যে যেগুলো আছে, শোপিয়ানের মধ্যে আছে, যেখানে বাড়িগুলো ডিমলিশ পর্যন্ত করা হয়েছে, এগুলো যদি পুলিশের ভিজিলেন্সটা থাকতো না তাহলে 22শে এপ্রিল কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। খালি তাই না, তোমার 22শে এপ্রিলের ঘটনা 24শে এপ্রিল কেক নিয়ে সেই এর এসপায়ানেজ নেটওয়ার্কটা এমন, সেইখানে গিয়ে তার সঙ্গে গিয়ে পাকিস্তান এম্বাসিতে গিয়ে দিল্লিতে গিয়ে সেখানে গিয়ে মিট করছে হাসতে হাসতে তার সঙ্গে, এবং ডাইরেক্ট কানেকশন কিন্তু ওর রয়েছে আইএসআই এর সঙ্গে। পাক চর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রা এদেশের কোন কোন তথ্য কোথায় পাঠিয়েছে, তাতে দেশের নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে পড়তে পারে তা নিয়ে উদ্বেগে রয়েছেন সকলে। অন্যদিকে খাস কলকাতা থেকে উদ্ধার হওয়া শয়ে শয়ে কার্তুজের এই ছবি ফের একবার এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। জামা কাপড়ের আড়ালে ধরে ধরে কার্তুজ, প্লাস্টিকের প্যাকেটে মোড়া রাশি রাশি কার্তুজ। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় রবিবার সন্ধে 120 রাউন্ড কার্তুজ উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে রামকৃষ্ণ মাঝি নামে এক যুবককে। পুলিশ সূত্রে দাবি, পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিক থেকে কার্তুজগুলো আনা হচ্ছিল কলকাতায়। ধৃতের কাছ থেকে মিলেছে মেচেদার বাসের টিকিট। যেটা তদন্তকারীরা প্রাথমিক তদন্তে জানতে পারছেন যে হলদিয়ার দিক থেকে সে নিয়ে আসছিল, সেখান থেকেই তার হাতে কেউ এই এত সংখ্যায় গুলি তুলে দিয়েছিল, যেটা সে লুকিয়ে বাসে করে নিয়ে এসে কলকাতায় নিয়ে আসার পর তারপরে পরবর্তী যা সিদ্ধান্ত ছিল সেই অনুযায়ী বা তাদের যারা দিয়েছিল গুলি তাদের যা নির্দেশ সেই অনুযায়ী সেই গুলি হয়তো অন্য কারোর হাতে সে তুলে দিত। গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলার এসবিএসটিসি টিকিট কাউন্টারের পাশে 12B বাস স্ট্যান্ডে রবিবার সাদা পোশাকে ওত পেতে বসেছিলেন কলকাতা পুলিশের এসটিএফ এর অফিসাররা। পিঠে ব্যাগ নিয়ে রামকৃষ্ণ বাস থেকে নামতেই পুলিশ তাকে পাকড়াও করে। ব্যাগ থেকে উদ্ধার হয় 120টি কার্তুজ, তার মধ্যে 100টি 8mm পিস্তলের, বাকি 20টি কার্তুজ 7.65mm পিস্তলের। গত 7 মাসে কখনো শিয়ালদা স্টেশন, কখনো বৈঠকখানা বাজার সহ কলকাতার বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আর এবার একেবারে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় কার্তুজ কাণ্ডে ধৃত রামকৃষ্ণ মাঝি পূর্ব বর্ধমানের কেতু গ্রামের কুলুম গ্রামের বাসিন্দা।
একেবারে গ্রামের শেষ প্রান্তে তার বাড়ি এবং তার একটি গাড়ি রয়েছে, এই গাড়িটি কিন্তু সে চালায়। এবং গতকালকে বাড়ি থেকে রামকৃষ্ণ বলে গিয়েছিল যে বর্ধমান যাচ্ছে, কিন্তু তাকে ধরা হয় কলকাতাতে এবং তার কাছ থেকে প্রচুর পরিমাণে কার্তুজ তার কাছ থেকে পাওয়া গিয়েছে। তৃণমূলের দাবি, ধৃত রামকৃষ্ণ বিজেপির তপশিলি মোর্চার প্রাক্তন সভাপতি। তাদের আরও অভিযোগ, অস্ত্র থেকে মাদক পাচার সবকিছুর সঙ্গেই যুক্ত রামকৃষ্ণ মাঝি। বিজেপি পার্টি রামকৃষ্ণ মাঝি এর নাম, এই জেডপি 46-এর এসসি মোর্চার সভাপতি ছিল এবং এলাকায় এলাকায় ঘুরতো, প্রচার করতো, মিছিলে মিটিংয়ে থাকতো, এমপির সঙ্গে মিটিংয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করেছে, প্রচার করেছে। যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তো গাড়ির ব্যবসা করে, হ্যাঁ, এবার আমাদের মিটিং মিছিলে অনেক সময় ওর গাড়ি ভাড়া নেওয়া হয়। বিজেপির বিরুদ্ধে কুৎসা রটানো, ওটা তো কাজ তৃণমূলের। মিটিংয়ে মিছিলে হাঁটছে মানেই যে বিজেপির কোনো পদে থাকতে হবে তার তো কোনো মানে নেই। অনেক তৃণমূলের সঙ্গে তো চোর ধান দেওয়া সব ঘুরে বেড়ায়। তবে কার্তুজ সহ ধৃত রামকৃষ্ণ মাঝির স্ত্রীও দাবি করেছেন তার স্বামী বিজেপি করেন। টাকার লোভ দেখিয়েছে দিয়ে করে ফেলেছে এই কাজ। 5,000 টাকার মতো দরকার ছিল, গাড়ি কিস্তি করে হয়তো বিজেপি পার্টি করে হয়তো। এখন প্রশ্ন হলো, বিপুল পরিমাণে কার্তুজ রামকৃষ্ণ মাঝির কাছে এলো কিভাবে? এত কার্তুজ কোথায়, কি উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল? কাদের হাতে পৌঁছানোর কথা ছিল এই কার্তুজগুলি? কার্তুজগুলো কি ভিন রাজ্য থেকে আনা হচ্ছিল, নাকি রাজ্যেরই কোনো বেআইনি অস্ত্র কারখানা থেকে পাচার করা হয়েছে? পুলিশের কাজ হচ্ছে টাকা তোলা। আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখছি, দেখুন গোটা রাজ্য জুড়ে কোনো লাজ লজ্জা নেই, টাকা তুলো। এখন এই এতগুলো 100খানা কার্তুজ সহ ধরা পড়েছে, বিজেপি নেতা, তাকে দিল কে, কোথা থেকে এলো? এরা তো এখানে ঢুকে গন্ডগোল করে আবার পাশের রাজ্যে বা কোথাও একটা গিয়ে গা ঢাকা দেয়, আমাদের পুলিশকে গিয়ে আবার ধরে আনতে হয়। এর থেকেই বোঝা যাচ্ছে যে বিজেপি এই সমস্ত চক্রান্তগুলোর পেছনে থাকে। মাস দুয়েক আগে কলকাতার আনন্দপুরে অস্ত্র পাচারের অভিযোগে এই কেতুগ্রামেরই এক মহিলাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার ফের অস্ত্র উদ্ধারে কেতুগ্রাম যোগ। এদিন মুর্শিদাবাদের ডোমকলেও অস্ত্র উদ্ধার হয়েছে। 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল, একটি দেশি মাস্কেট ও 2 রাউন্ড গুলি। অস্ত্র উদ্ধারের এই ঘটনা যেমন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলেছে, তেমন এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে নিয়োগ দুর্নীতি, জানিয়ে এখনো উত্তাল রাজ্য।